শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা সুখের তরী ভাসিয়ে দিলা। রচনা ডাক্তার তাপস কুমার, সহ-নির্দেশনা প্রসাদ রায়, সুর প্রচলিত আবহ সমীরণ বাবু, অরুণ পাত্র, বাবলু দাস ও বঙ্কিম সাউ। আলোধ্বনি শক্তি সাউ, নিয়ন্ত্রণে মাস্টার জিতেন ও মাস্টার অনু। প্রধান পৃষ্ঠপোষক সুনীল মাইতি, প্রধান উপদেষ্টা সুবল জানা ও বাপি দাস, জেনারেল ম্যানেজার রবিরঞ্জন জানা, দল ম্যানেজার বঙ্কিম সাউ, স্টেট ম্যানেজার তপন সিং ও লক্ষ্মী সামন্ত। শুরু হচ্ছে মিলন কুমার দাস প্রযোজিত, চিত্রমঞ্চ দূরদর্শন খ্যাত, রাজু বড়ুয়া নির্দেশিত, গ্রামগঞ্জ শহর উত্তাল করা এক বড় মাপের সামাজিক পালা প্রযোজনা। উজাড় করে সব দিয়েছি, আজ আমি কি বা পেলাম? জীবন নদীর দুঃখ দরিয়ায় সুখের তরী ভাসিয়ে দিলা, সুখের তরী ভাসিয়ে দিলা, সুখের তরী ভাসিয়ে দিলা। লা 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 জীবন তরী ভাসে আজ বেসামাল, সবই ভেসে যাবে তবু চলতে হবে, সবই ভেসে যাবে তবু চলতে হবে। লা 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 হা ও ওই চলো চলো শালি চলো, তুমি আমার সঙ্গে চলো মারি, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। রানী খবরদার জানো, একজন মাকে নিয়ে এমন নোংরা কথা বলতে তোমার লজ্জা করছে না? মা তুমি কেমন মাহে ছুগরি? তোমার স্মৃতিতে সিঁদুর নেই, হাতে শাখা ফলা কিচ্ছু নেই, তুমি নিশ্চয়ই কুমারী মা। হ্যাঁ, আমি কুমারী মা। তাতে কি হয়েছে? সন্তানের জন্ম যখন দিয়েছি তখন তো আমি মা। নো মানো, তুমি শালি লাইনের মার আছো, কেন বেলাইনে হাঁটছো মারি? এসো চলে এসো, তুমি আমার সঙ্গে চলো মারি, আমি তোমাকে একটা পতিতা পল্লীতে কাজ জুটিয়ে দেবো, সেখানে তোমার রূপ যৌবন সওদা করে অনেক অনেক টাকা কামাতে পারবে, আর সেই টাকায় তুমি তোমার বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে পারবে। এসো চলে এসো। তবে রে জানো, মামু দেবীর মতো মাসির জন্য নিয়ে এসেছি। হাত তোলো, তোলো বলছি, নইলে গুলি করে তোমার মাথার খুলে উড়িয়ে দেবো। কি আপনি? হ্যাঁ আমি পুলিশ অফিসার ভয়ঙ্করী ভট্টাচার্য। আমার কাছে খবর আছে যে মুম্বাই থেকে চোরাই মাল মানে নিষিদ্ধ মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে তুমি এখানে এসেছো। না ম্যাডাম না, আমার মনে হয় আপনি ভুল ইনফরমেশন পেয়েছেন, আমি কোনো চোরাকারবি নই। চুপ! ধরা পড়লে সবাই এমন সাফাই গায়। দেখি দেখি ব্যাগটা দেখে আমি সার্চ করবো। ইম্পসিবল, এইভাবে মিথ্যে এলিগেশন দিয়ে আপনি আমার ব্যাগ সার্চ করতে পারেন না। শাট আপ! আমরা পুলিশরা কি পারি আর কি না পারি তা তোমার ধারণাই নেই এ চোখরা। আমি তোমাকে মিথ্যে গাঁজার কেসে অ্যারেস্ট করতে পারি, তোমার বউ নেই অথচ বউ পেটানোর অভিযোগে তোমাকে আমি জেল খাটাতে পারি, এমনকি অন্যের মার্ডার কেসে দায় তোমার উপর চাপিয়ে দিয়ে তোমাকে আমি ফাঁসিতেও চড়াতে পারি। হ্যাঁ পারেন পারেন, আপনার মতো পুলিশ যে জলেও আগুন ধরতে পারে সেটা আমি ভালো করে জানি। কি বলে? কি আর বলবো ম্যাডাম, আপনার মতো পুলিশকে দেখে পাবলিকে তো আজ পুলিশের উপর থেকে শ্রদ্ধাটা বেড়ে গেছে। আপনাদের বিকৃত কর্মকাণ্ডের জন্য জনসাধারণ রাস্তাঘাটে পুলিশকে দেখলে খিল্লি করে, তাই বলছিলাম ম্যাডাম একটু সাবধান হয়ে যায়, নইলে আবারও তো কোনোদিন জনরসের হাত থেকে বাঁচবার জন্য আপনার মতো পুলিশকে থানার মধ্যে টেবিলের তলায় ঢুকিয়ে ফাইল আড়াল করে মাথা বাঁচাতে হতে পারে। শাট আপ! আমার সামনে দাদাগিরি লেকচার ভুলে গেছে ম্যাডাম, এবার মতো ক্ষমা করে দিন। ওই আমি পাবলিক নই যে ছেড়ে দেবো, আর রাক্ষস নই যে গিলে খাবো। আমি হলাম লেডি পুলিশ, কিছু না পারলে কি করছেন কি? সত্যি সত্যি কামড়াবেন নাকি? না, আগে আমি তোমাকে সার্চ করবো। দেখি দেখি ব্যাগটা দেখি। ম্যাডাম 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 ওই ব্যাগে ম্যাডাম বিশ্বাস করুন ম্যাডাম, ওই ব্যাগে ছড়ে মাল নেই ম্যাডাম। শুনুন ম্যাডাম 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 শুনুন প্লিজ ম্যাডাম ম্যাডাম দেখি ল্যাপটপ এটা যে আছে তা তো বলনি। এতে বলার কি আছে? এটা আমার কিনা ল্যাপটপ। দেখি বিল দেখি।
আবে বিল না না মানে হ্যাঁ, কি হলো ঢোকিলছো কেন সাধু? নিশ্চয়ই এটা চোরাই মাল, তদন্ত করা দরকার। কি আমার ব্যাগ আপনি নিচ্ছেন কেন? এবার আমি তোমাকে সার্চ করবো। ম্যাডাম প্লিজ ম্যাডাম ম্যাডাম শুনুন ম্যাডাম 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 Shut up! ম্যাডাম 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 শুনুন ম্যাডাম ম্যাডাম এটা কিন্তু আপনি ঠিক করলেন না। পুলিশ কবে ঠিক কাজ করেছে চোখরা? পুলিশ যদি পুলিশের কাজ করতো তাহলে 10 টাকা রুটি চুরি করে খাওয়া চোরটা জেলে, আর 1000 কোটি টাকা হজম করা চোরটা বিদেশে পালাতে পারতো। ম্যাডাম আপনি যাগো সব কথা, এই জিনিসগুলো যে তোমারই, তার উপযুক্ত প্রমাণ দিতে থানায় এসো, আর উপযুক্ত প্রমাণ দিতে না পারলে চোরা চালানের অপরাধে 12 বছরের দোহাই ম্যাডাম দোহাই 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 চুপ! আমি আবারও বলছি, আমি পাবলিক নই যে ছেড়ে দেবো, আর রাক্ষস নই যে গিলে খাবো। আমি হলাম লেডি পুলিশ। কিছু না পারলে বুঝে গেছি ম্যাডাম, একদম বুঝে গেছি। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ম্যাডাম ম্যাডাম শুনুন প্লিজ, আমার ব্যাগটা দিয়ে যান ম্যাডাম, আমার ব্যাগটা ম্যাডাম। না সর্বনাশ, ওই ব্যাগের মতো তো সব আমার দরকারি কাগজপত্র ছিল। এখন আমি কি কি আমার মানি ব্যাগটা, আমার মানি ব্যাগটা ওই পুলিশটা নিয়ে গেল। ও নো 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 নো। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চাহারে। এই কণ্ঠস্বর তো বড্ড চেনা। দেখি তো দেখি তো কি আমার মিষ্টি সুরে গান গাছে, ওই মন মাতাল করা গান। কত না পাখি উড়ে বাতাসে, দেখে মনে বেঁচে যেতে চাই ওহারে। গুনে জনে গান শুনে উলিলি দুলদুলি, স্বপ্ন কানে কানে কত কি বলে আজ দূরে এই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায় ওহারে। অচেনা কত না পাখি উড়ে বাতাসে, দেখে মনে বেঁচে যেতে চায় ওহারে। গুনে জনে গান শুনে উলিলি দুলদুলি, স্বপ্ন কানে কানে কত কি বলে আজ পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায় ওহারে। লা 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 লা। আরে বাহ, তুই যে এত ভালো গান গাস তা তো আমি আগে জানতাম না শালা। এজন্যই তোকে আমার এত ভালো লাগে। কি বলি? আমাকে তোর ভালো লাগে? লাগে তো, আর লাগে বলেই তো তোর পেছনে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকি, তোর মনে একটু জায়গা করে নেওয়ার জন্য। চুপ কর বুক পোড়া। তোর মতো নেড়িকুতা কখনো আমার মনের ঘরে জায়গা করে নিতে পারে না। এ মনে আগে থেকে সের জায়গা করে বসে আছে। সে কে সে? আমার মনের মানুষ, আমার রাজা। সেই ছোটবেলা ধুলো বালি দিয়ে ঘর গড়ে বর বউ খেলতে খেলতে কবে যে সত্যিকার রোগে আমি আমার বর ভেঙে বসে আছি তা ঠিক নেই। তাই তবে ঠিক করেছিস আজ রাজা বাড়ি ফিরলে তাকে আমি বিয়ে করব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে রানী? নিজের মাস্তুতো দাদাকে কেউ বিয়ে করে? হ্যাঁ, রাজা আমার মাস্তুতো দাদা নয় রে। হ্যাঁ? মামুর কাছে কথাটা শোনার পর থেকে আমি যে রাজাকে মনে এই রে, মামু পই পই করে বলে দিয়েছিল এই কথাটা গোপন রাখতে, কিন্তু তোকে বলা হয়ে গেল। এই বলে এই কথা যেন কার কাছে ফাঁস করিস না। এ কথাটা ফাঁস না করলেও আমার মনের কথাটা ফাঁস না করে আমি যে থাকতে পারছি না রানী। তোর আবার কি মনের কথা রে বুক পোড়া? তাহলে বলছি শোন, রাজাকে তুই তোর মাস্তুতো দাদা করে তোর মনের মধ্যে রেখে দে, কারণ আমি তোকে ভালোবাসি। বলি আমাকে তুই ভালোবাসিস? হ্যাঁ, আর শিগগিরই আমি তোকে বিয়ে করতে চাই। আর বিয়ে যখন করব তখন একটা তো ফুর্তি করলে দোষ কি বল? চল চল, বলে? ওই ঝোপটা রাখলে চল মাইরি, চল চল। গায়ের মেয়ের মতো এত ফেলনা হয়েছে তোর মতো নেড়ে কুত্তার কাছে আমি নিজেকে এগিয়ে দেবো। ডেলি কুত্তা রঙের সালে এবার আমি তোকে নেকড়ের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবো। হুঁশিয়ার বুলেট! এই! এই! এই!
তোর তোর এত বড় সাহস, তুই কিনা আমার বোনের ক্ষতি করার জন্য সত্রটাস। তুই হয়তো আমি মুচড়ে ভেঙে দে পড়ে জানোয়ার। কাকে তুই বোন বলছিস রে রাজা? ও তো তোর বউ হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে। খবরদার বুলেট, আমাদের ভাই বোনকে নিয়ে একটা বাজে কথা বললে তোর মুখটা আমি ভেঙে দেবো। আমার মুখটা ভাগার আগে তুই রানের মুখটা চাপা দে। ও সবার কাছে বলে বেড়াচ্ছে তোর নাকি মাস্তুতো ভাই বোন দোষ, ও তোকে ভালোবাসে বিয়ে করবে। চোখ রাগাবি না রাজা। কি ভেবেছিস কিছুই জানি না? দিনের বেলা ভাই বোন সেজে ভালো মানুষই সাজছিস, আর রাতের বেলা বর বউ সেজে মধু লুটছিস। বলে দেব, বলে দেব, সবাইকে সব বলে দেব, বলে দেব। বুলেট, আমিও তোকে ছাড়বো না জানোয়ার, আমিও তোকে। বুলেট, বুলেট এসব কি বলে গেলাম রানী? তুই আর আমি নাকি মাস্তুতো ভাই বোন নই? হে ভগবান, এবার আমি কি জবাব দেবো? কি হলো, কথা বলছিস না কেন? না না, মানে তোকে দেখে তো আমি চমকে গেছি রে রাজা। তুই যে হঠাৎ এভাবে বাড়ি ফিরে আসছিস। কথা ঘোরাবি না, আগে আমার কথা জবাব দে। ভগবান বোধ আমাকে সুযোগ দিয়েছে, এই সুযোগে আমি রাজাকে আসল সত্যিটাই জানিয়ে দিই। কি হলো, চুপ করে আছিস কেন? না না, আর আমি চুপ করে থাকবো না রে রাজা। আজ আমি তোকে তোর আসল পরিচয়টাই জানাবো। আসল পরিচয় মানে? একদিনের বিশেষ মুহূর্তে মামু আমাকে বলেছে। রানী, কার কাছে কি কথা বলছিল তোমাকে? একদম চুপ কর বলছি। কেন বাবু, তোমরা কোন কথা আমার কাছে গোপন করতে চাইছো? সব কথা সব সময় জানতে নেই রে বাবা। এই হতভাগী রানী, তোকে না পই পই করে বলেছিলাম রাজাকে সেসব কথা বলবি না। কেন বলেছিস বল হতভাগী, কেন বলেছিস? কেন? কি বললে বাবু? আমি আমি যে রাজাকে অন্য চোখে দেখে এসেছি বাবু, আর ওই কথাটাকে না জানালে আমি যে রাজাকে নিয়ে নতুন করে সম্পর্ক করতে পারবো না বাবু, কারণ আমি যে রাজাকে ভালোবেসে ফেলেছি বাবু। ছি রানী ছি, কথাটা বলতে তোর লজ্জা করলো না? সেই ছোট্টবেলা থেকে যার সঙ্গে ভাই বোনের সম্পর্ক নিয়ে বড় হয়ে উঠেছিস, তাকে নিয়ে নোংরা কথাটা বলতে তোর জিভটা এতটুকু কেঁপে উঠলো না? ওরে ওরে হতভাগী, সারা দুনিয়া যে জানে তুই আর আমি মাস্তুতো ভাই বোন। কি গো বাবু, মামু তুমি চুপ করে আছো কেন? মামু, তুমি তো আমাকে বলেছিলে ওই রাজা নাকি আমার বাস্তুতো দাদা না, ওকে নাকি তুমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলে। কি হলো বাবু, তুমি চুপ করে আছো কেন বাবু? তুমি চুপ করে আছো কেন? তাহলে রাজাটা ওই কথাটা জানিয়ে দিও না দাও বাবু, রাজাকে ওই কথাটা জানিয়ে দিও বাবু, ওই কথাটা ওকে আর একবার জানিয়ে দিও বাবু, আর একবার, আর একবার। আমাকে আমাকে তুমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছো? তাহলে কি? তুই থামবি? বলে রানীর জ্ঞান কমে বলে কিছু আছে? আরে কখন কি বলতে হয় সেই বুদ্ধিটুকু নেই। চল রাজা চল, এবার ঘরে ফিরে চল। না, তার আগে বলো, রানীর কথা মতো আমি যদি তোমাদের কেউ নই তাহলে কি? বলো বলো, আমি কে? তুই আমার আপন ভাগ্নে রে বাবা। তুই আর রানী দুজনেই যে আমার বুকের দুটো পাঁজর। রানী জমজ দিতে রাজাকে গাজরের মেলা হারিয়ে ফেললেও তোদের দুজনকে দেখে আজও আমি সেই দুঃখ ভুলে আছি রে রাজা। আর রানী তোকে যাই বলুক না কেন, আমি বলছি তুই আর রানী আমার আপন ভাগনা ভাগ্নি। কথাটা কথাটা আমার মাথায় হাত রেখে বলো। কি হলো, কি হলো, চুপ করেছো কেন? বলো। বললাম না, বললাম না রে, তোর মাথায় হাত রেখে মিথ্যে কথাটা আমি বলতে পারলাম না। আমি স্বীকার করছি তুই আর রানী মাস্তুতো ভাই বোন নও। তাহলে তাহলে কি? কে আমার জন্ম দিয়েছে? কে আমার মা? আমি তোর মা রে খোকা। তুমি তুমি আমার মা? আমার আমার গর্ভধারিণী মা? হ্যাঁ রে খোকা, আমি তোর গর্ভধারিণী
তাহলে কেন কেন সেই ছোট্টবেলা থেকে মাসির পরিচয় দিয়ে আমার কাছ থেকে দূরে সরে থেকেছো? কেন কেন মা ডাকের অমৃত সুধা পান করা থেকে আমাকে আমাকে বঞ্চিত করে রেখেছো? কেন 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 কেন? আমাদের আসল পরিচয়টাকে প্রকাশ করার সাহস আমার ছিল না রে খোকা। আমি যে তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়ে ফেলেছিলাম। দিদি, এ তুমি কি করলে দিদি? কেন তুমি ওকে এ কথা বললে কেন? কি কি বললে? কুমারী অবস্থায় তুমি আমায় জন্ম দিয়েছিলে? তার মানে আমি তোমার বেজন্মা সন্তান, রাজা, অবাঞ্ছিত সন্তানের মতো আমি তোমার গর্ভে এসে পড়েছিলাম বলেই বুঝি তুমি চোরের মতো চুপি চুপি কোনো নির্জন প্রান্তরে আমাকে জন্ম দিয়েছিলে, তাই না? তাই না গো মা? আমার জন্মের শুভক্ষণে কি বুঝি শঙ্খধ্বনি করে আমাকে স্বাগত জানায়নি? আর সেই জন্য বুঝি নিজের সন্তানকে সন্তান বলে পরিচয় দিতে তোমার এত লজ্জা? ও মা, মাগো, নিজের সন্তানকে সন্তান বলে পরিচয় দিতে যদি তোমার এতই লজ্জা, তাহলে আমাকে জন্ম দিয়েছিলে কেন? কেন কেন জন্মাবার পর আমাকে গলা টিপে মেরে ফেলোনি কেন? কেন? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে বাবা। তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে ও দে। মা গো, তুমি আমার ক্ষমা পেলেও সমাজ যে আমায় ক্ষমা করবে না গো মা। যতই আমি আলোর জগতে ওঠার চেষ্টা করি না কেন, ততই আজকের এই বিষাক্ত সমাজ আমাকে ছাড়োজ বেজন্মা বলে ওই সমাজের অন্ধকারে ছুঁড়ে ফেলে দেবে। আমার সব আশা শেষ হয়ে গেল, সব আশা। কিচ্ছু শেষ হয়নি রাজা, বরং তোর মুখের দিকে তাকিয়ে তোর মা যা অনেক আশায় বুক বেঁধে বসে আছে, তোর মায়ের সম্মানটুকু তো ফিরিয়ে দিবি না রাজা? মায়ের সম্মান? মায়ের সম্মান। তোর জন্মের জন্য তোর মা একা তো দায়ী নয়, তোর জন্মদাতাও তো দায়ী। তাহলে তার কাছে গিয়ে তুই তোর জন্মের কাইফিয়ত চাইবি না কেন? হ্যাঁ চাইবো। বলো বলো, কে আমার জন্মদাতা? সাংবাদিক সত্যম সরকার। সাংবাদিক সত্যম সরকার? হ্যাঁ, তোর জন্মের আগে সে বিদেশে যাচ্ছে বলে সেই যে চলে গেল, আর ফিরে এলো না বাবা। তার আসল বাড়ি কোথায়? তা তো জানি না বাবা, তবে আমার সেমাদের ভালোবাসার স্মৃতিচিহ্ন একটা উপহার দিয়ে গেছে। ভালোবাসার স্মৃতির জন্য? হ্যাঁ, তোর গলায় যে লকেট সোনার হারটা রয়েছে, ওটাই আমাদের ভালোবাসার স্মৃতিচিহ্ন। মা, আর ওই লকেটের ছবিটা ওদের কুলদেবতার ছবি। মা, ওই ছবিটাই প্রমাণ করবে তুই ওই বংশের বংশধর। মা 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 তুমি চিন্তা করো না, মা চিন্তা করো না। সেই হারটা দিয়ে আমি কি হারটা তো নেই। একে হাতটা তুই হারিয়ে ফেললি বাবা। এবার তুই কি করে প্রমাণ করবি যে তুই সেই বংশের সন্তান? সত্যি কিভাবে প্রমাণ করবো? তাহলে হারটা গেল কোথায়? হ্যাঁ মনে পড়েছে, কিন্তু যেভাবে হোক যেমন করি হোক আগে হারটাকে খুঁজে পেতে হবে, তারপর আমার বংশ পরিচয়। আমি চললাম মাম, আমি চললাম। এই কলঙ্কিত জীবন নিয়ে আমি আর বাঁচতে পারবো না। যেভাবেই হোক যেমন করি হোক আমি আমার বংশ পরিচয় খুঁজে পেতে চললাম, আর আদায় করতে চললাম আমার কুমারী মায়ের স্বীকৃতি। রাজা, हरे कृष्ण नाम दिल प्रिय बोलो राम, राखल राजा नाम राखे भक्तो श्रीदाम। हरे कृष्ण नाम दिल प्रिय बोलो राम, राखल राजा नाम राखे भक्तो श्रीदाम। यशोदा जननी बोली जादू बाछा धन, अष्टतर शत नाम पेलो नारायण। यशोदा जननी बोली जादू बाछा धन, अष्टतर शत नाम पेलो नारायण। हरि हराय नमः कृष्ण जातवाय नमः, जातवाय माधवाय केशवाय नमः। हरि हराय नमः कृष्ण जादवाय नमः, जादवाय माधवाय केशवाय नमः। हरि बोल 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 हरि बोल। এই কে মোবাইল বাজাচ্ছে? বন্ধ করুন মোবাইল। এই যে আপনাদের বলছি, আপনাদের বলি সারাদিন মোবাইল ঘাটাঘাটি না করে
একটু হরিনাম করো, বুঝলে? মহাপুণ্য হবে। আর মায়েদের বলছি, ওগো মায়েরা, রোজ সন্ধেবেলায় ওই টিভির সামনে বসে সংসার ভাগার কুটকাচালিগুলো না শিখে একটু হরিনাম করো, দেখবে সংসারে শান্তি ফিরে আসবে। হরিনাম হলো নাম সুধা, আর জপলেই বাড়বে প্রেম ক্ষুধা। তাই তো আমার গুরুদেব পরম প্রেমময় প্রাণ পুরুষ শ্রীল শ্রীযুক্ত কালপুরুষ বলেন, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাইচ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। প্রণাম গুরুদেব। অনন্তকাল যথা জন্ম জন্মান্তর তোমার শ্রী হরির চরণে মতি থাক। হরির চরণে মতি থাক বা না থাক, আপনার চরণে যেন আমার একটা গতি হয় প্রভু, গিরিধারী, কারণ আপনি হলেন আমার ইহ জগতের ভগবান। ভগবান নয় গিরিধারী, ভগবান নয়। আমি তো তোমাদেরই মতো রক্ত মাংস করা অতি সাধারণ মানুষ। শ্রীহরি আমাকে পাপিষ্ঠ মানব জাতিকে নাম ও ধ্যানের মাধ্যম দিয়ে উদ্ধারের উদ্দেশ্যে এই পৃথিবীতে এনেছে। আমি তো তার আদেশই পালন করে চলেছি। আজকাল মানুষের নাম ধ্যান করে পুণ্য অর্জন করতে চায় না গুরুদেব, তাই সেই জন্যই তো আজ সমাজ রসাতলে যাচ্ছে। যারা নাম ধ্যান করার সময় বা সুযোগ পাচ্ছে না, ওদেরকে বলো ওরা যেন জীবের প্রতি প্রেম নিবেদন করে। শ্রীকৃষ্ণ ভগবান গীতায় বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। শ্রীকৃষ্ণ নয় গুরুদেব, শ্রীকৃষ্ণ নয়, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। কৃষ্ণ কহ, চুপ রহ। হিন্দুদের গীতার প্রতি একটা আলাদা দুর্বলতা আছে, তা গীতার নাম করে যা বলবে এরা ঠিক তাই বিশ্বাস করবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, প্রতিটি মানুষের মধ্যে কিন্তু ঈশ্বর বিরাজমান। তাই জীবের প্রতি প্রেম নিবেদন করলে ঈশ্বরও সেই প্রেমে মূর্ত হন। তাহলে সবাই মিলে একবার বাহু তুলে বলো, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে বাঁচাও, বাঁচাও, বাঁচাও সাধু বাবা, বাঁচাও। আরে ধের বাবা, আমি শালা বিপদের ঠেলায় ছুটে মরছি, আর এ শালারা জগাই মাথায় ওই নেমতো করছে, নেমতো। ও সাধু বাবারা, হরি বল, হরি বল। এ কি কাণ্ড! এখানে সাধারণ ভজন চলছে, আর তুমি কিনা সামান্য একটা মেয়ে ছেলে হয়ে। ও বাবা, এই পুরুষের পোশাক পরে আশ্রমটাকে অপবিত্র করে দিচ্ছ। ভাগো, ভাগো এখান থেকে। কৃষ্ণ কহ, সন্ত রহ। আমরা হলাম সাধু সন্ত মানুষ, বিপদগ্রস্তকে রক্ষা করা যে আমাদের কর্তব্য। তাই বলে একটা চ্যাংড়া মেয়েকে বাইরের রূপ দেখে ভেতরের গুণ বিচার করা যায় না গিরিধারী। কাঁচের মতো দেখতে হলেও হীরের মূল্য যে অনেক। তবে সে হিরেটাকে চেনার মতো ক্ষমতা দরকার। বলো মা, কিসের বিপদ তোমার? বিপদ বলে বিপদ, ওই শালা পুলিশ আমায় ধরবে বলে তাড়া করেছে। দয়া করে আমাকে একটু লুকাবার ব্যবস্থা করে দাও সাধু বাবা। হরি বল, হরি বল। একে সাংঘাতিক মাল রে বাবা। থুড়ি মেয়ে ছেলে, তাহলে পুলিশ ওকে তাড়া করে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কৃষ্ণ কহ, শান্ত রহ। যাও মা, তুমি ভেতরের ঘরে যাও। ও ঘরে গেলে দেখতে পাবে একটা গোপন দরজা রয়েছে। ওই দরজাটা খুললেই দেখতে পাবে একটা সিঁড়ির নিচের দিকে নেমে গেছে। ওই সিঁড়িটা দিয়ে নেমে গেলে তুমি একটা গোপন কক্ষ খুঁজে পাবে। যাও মা, তুমি এই কক্ষেই বিশ্রাম নাও। যাও 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 যাও। অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা, আমি তাহলে এবার যাই। হ্যাঁ, আমি তাহলে এবার যাই। হরে কৃষ্ণ। আমি কাঁচের মতো দেখতে হলেও কিন্তু হিরে, বুঝলে? আর তুমি সালা সাধুর মতো দেখতে হলো একটা কষাই। হরি বল, হরি বল। মেয়েটার কথা শুনলেন? আমি আপনার প্রধান চেলা, থুড়ি প্রধান শিষ্য, আর আমাকেই বলে কিনা কসাই। যে গরু দুধ দেয় তার লাঠিটাও তো মাঝে মধ্যে সইত হয় নাকি গিরিধারী? গুরুদেব। যাকে যাকে ওসব কথা, এবার আমার ভক্তবৃন্দদের প্রস্থান করতে বলো।
আমি বিশেষ কাজ সারবো। ঠিক আছে গুরুদেব, তাই হবে। হে ভক্তবৃন্দ, আজকের মতো ধর্মসভা যান। এইখানেই সমাপ্ত। দয়া করে আপনারা এখন প্রস্থান করুন। গুরুদেব, এই যে গুরুদেব, আপনি এখানে? কি ব্যাপার বৎস, তুমি আমার হন্তদন্ত হয়ে ছুটে গেলে কেন? একটু আগে আশ্রমে যে মেয়েটা এসে উঠেছে ওকে শিগগির তাড়ান। ওর নাম ভেলকি, ও একটা দাগি আসামি। চুরি, ছিনতাই, পকেটবাজি করে কতবার যে জেল খেটেছে তার কোনো ঠিক নেই। যার যা কর্ম সেটাই তো তার ধর্ম। সাপের ধর্ম দংশন করা, তাই বলে পৃথিবীর সমস্ত সাপকে হত্যা করতে হবে তার তো কোনো মানে নেই বাবা। তবে হ্যাঁ, যে সাপ ফোনা তুলে দাঁড়াবে তার ফোনাটা কিন্তু মুচুড়ে ভেঙে ফেলতে হবে। গুরুদেব, একদম ঠিক কথা বলেছেন। আরে এই ছোকরা, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। যার জন্য পাঠানো হয়েছিল সেটা কত দূর? আমি আপ্রাণ চেষ্টা করছি। না না, শুধু আপ্রাণ চেষ্টা করলে হবে না বৎস, তোমাকে সম্পূর্ণরূপে সফল হতে হবে। তুমি তোমার এলাকায় প্রত্যেকটি ঘরে গিয়ে দেখো কোন ঘরে বিবাহযোগ্য মা জননীরা বসে আছেন, যাদের পণের অভাবে বিবাহ হচ্ছে না বলে জীবন নষ্ট হতে বসেছে। আমি সেই সমস্ত মা জননীদের আমার আশ্রমে এনে ওদের সেবা দাসী রূপে নিয়োগ করে নতুন জীবন দান করব। হরে কৃষ্ণ। একদম ঠিক কথা বলেছেন। সেই জন্য তো আমি সমস্ত মায়েদের বলি, ওগো মায়েরা, স্বামীর হাতে কিল চড়া লাঠি খেয়ে তার পদ সেবা করাচ্ছে, আমার গুরুদেবের সেবা দাসী হয়ে তার সেবা করো, অনেক পুণ্য লাভ হবে। তবু মায়েরা ওই সংসার নামক মরীচিকার পেছনে ছুটে বেড়াবে, কেউ ধর্মপথে পা বাড়াবে না। ওরা শুধু স্বামীর সংসার, সন্তান পেলেই খুশি। ভুল বললে বৎস, সব মেয়েরাই যদি সমান হতো তাহলে ভেলকি নামের মেয়েটা বাইরে বেরিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতো না। হোক না সে পকেট মার, ছিনতাই বাজ, তবুও তো সে স্বাধীন। আমি আবারও বলছি গুরুদেব, ওই মেয়েটাকে শিগগির তাড়ান। ওকে ফলো করে পুলিশ আশ্রমে ঢুকে পড়লো বলে। আরে বাবা, পুলিশের কাজ করবে, তার জন্য আমাদের তুমি একটা কাজ করে বৎস, তুমি বরং ওই পুলিশকে তদন্ত করার সহযোগিতা করো। মাফ করবেন, মাফ করবেন গুরুদেব। পুলিশ দেখলেই আমার ভয় করে। ওরা কখন যে আমাকে না ফাঁসিয়ে দেয় কে জানে। সে কি এমনটা আবার হয় নাকি? ওরা নিজেদের প্রমোশন বাড়াতে রামের বদলে শ্যামকে নিয়ে গিয়ে লকআপে পুরে দিতে পারে। না না, আমার বড্ড ভয় করছে, আমি পালাই। হরি বল, হরি বল। ওই ছোটটার কথা শুনলেন? ওর কথা যদি সত্যি হয় তাহলে তো আছলা বাস, মানে সাড়ে সর্বনাশ। তুমি আমার যে বড় ভয় করছে গুরুদেব, সত্যি সত্যি পুলিশ যদি আশ্রমের মধ্যে ঢুকে পড়ে তাহলে কেঁচো খুঁড়তে আবার কেউটে বেরিয়ে আসবে না তো? কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে না বেরিয়ে কাঞ্চন তো বেরোতে পারে। গুরুদেব, এত বিচলিত হইয়া না গিরিধে, যা করবার স্বয়ং তিনিই করবেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিপদের সময় মাথাটাকে ঠান্ডা রাখতে। আর মাথা ঠান্ডা রাখার জন্য কি করতে হয় বাবা? ধ্যান করতে হয়। তাই তুমি এই মুহূর্তে ধ্যান করব। তাই করুন গুরুদেব, তাই করুন। আপনার ধ্যানে যাতে বিঘ্ন না ঘটে তার জন্য আমি কড়া নজর রাখছি। ওম সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মুখ্য ইচ্ছামি মা শুচো। ভেতরে আসবো? কেন দারোগা সাহেব? আমি আশ্রমের আচার্যের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু তিনি তো এখন ধ্যানে মগ্ন আছেন। এই শোনে ধ্যান ভাঙান, নইলে তো অনেক দেরি হয়ে যাবে। এই যে শুনছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? কে আমার ধ্যান ভাঙলো? আমায় ক্ষমা করবেন আচার্য, কিছুক্ষণ আগে ভেলকি নামে একটি চোর চিটিংবাজ মেয়ে আমার তাড়া খেয়ে আপনার আশ্রমে এসে ঢুকেছে। কৃষ্ণ কহ শান্ত রহ, চোর শুটিং বাজ মেয়ে। হ্যাঁ আচার্য, একটা মেয়ে যে এতটা ডেসপারেট হতে পারে আমরা কল্পনাও করতে পারি না। কখনো ভোজালি পিস্তল হাতে ছেলে সেজে রাস্তায় ছিনতাই করছে, কখনো নকল পুলিশ সেজে সাধারণ মানুষের ভয় দেখে তাদের সর্বস্ব কেড়ে নিচ্ছে। তোমার কথা শুনে তো আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি অফিসার। ওই মেয়ে তো নারী জাতির কলঙ্ক, ওর তো মহাশাস্তি হওয়া উচিত। সেই জন্য তো আমি অনুরোধ করছি আপনার শিষ্যদের বলে
মেয়েটিকে আপনি আমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। তা যদি হতো তাহলে তো বড় খুশি হতাম অফিসার, কিন্তু না 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 না, আমার দৃষ্টি এড়িয়ে কোনো অবাঞ্ছিত প্রাণী তো আমার আশ্রমের মধ্যে ঢুকতে পারে না। আপনি তো ধ্যানমগ্ন ছিলেন, ওই অবস্থায় কে এলো গেল তা জানলেন কি করে? তোমার বোধহয় জানা নেই অফিসার, আমার একটা অদৃশ্য তৃতীয় নয়ন আছে, যে নয়নের দ্বারা আমি ধ্যানমগ্ন থাকলেও বাইরের সমস্ত কিছু দেখতে পাই। তাই বলছি এই মুহূর্তে অন্তত আমার আশ্রমে কেউ ঢোকে নেই। পুলিশের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয় আচার্য। মানে? আমার মনে হয় কোনো অসৎ উদ্দেশ্যে আপনি মেয়েটাকে আড়াল করতে চাইছেন। হরি বল, হরি বল। গুরুদেবকে অসৎ বলা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সাধু সন্ন্যাসীদের অমান্য করলে মহাপাপ হয়। থামুন! গীতার বাণী যদি সবাই মানত তাহলে আদালতে গীতা আছে, কেউ ভুরি ভুরি মিথ্যা কথা বলতো না। আমি এই আশ্রম শ্বাস করব। অসম্ভব, অসম্ভব। এই আশ্রম হলো বহু পুণ্যার্থীদের পরম পুণ্যভূমি। এখানে আইনি তল্লাশি হলে সারা দেশের সমস্ত সংবাদপত্র আমার নামে মিথ্যা কুৎসা রটিয়ে বলবে এখানে অসামাজিক কাজকর্ম হয়। দশচক্রে ভগবান যেমন ভূত হয়েছিল, তেমনি পাপ চক্রে আমাকে ফেলে আমাকে সবাই অসৎ প্রতিপন্ন করতে চাইবে। তাছাড়া তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যুবক। তুমি আমার এই আশ্রমে দাঁড়িয়ে আমার এই সামনে আমাকে এই অপমান করছো। জানো জানো আমি তোমার কি করতে পারি? আমি আমার ব্রহ্ম তেজ দিয়ে এই মুহূর্তে তোমাকে আপনার ব্রহ্মতেজ আমায় কি করতে পারে জানি না, তবে পুলিশের ব্রহ্মতেজ জাগলে শুধু আপনি নন, আপনার পুরো আশ্রমটাই ভস্ম হয়ে যেতে পারে। অভিশাপ! শুনেছি আশ্রমে নাকি একটা গুপ্ত কক্ষ আছে, মেয়েটা নিশ্চয়ই সেখানে লুকিয়ে আছে। হরি বল, হরি বল। আরে এটা গুপ্ত কক্ষ হতে যাবে কেন? ওটা তো গুপ্ত বৃন্দাবন, ওখানে যাওয়া বারণ। পুলিশ চাইলে পাতালের অন্ধকারেও যেতে পারে। এখন দেখি ওই গুপ্ত বৃন্দাবনে কোন লীলা খেলা চলছে। रुकमणी रुकमणी शादी के बाद क्या क्या हुआ? रुकमणी रुकमणी शादी के बाद क्या क्या हुआ? कौन हारा कौन जीता? चिट्ठी में से देखो जरा। ইনি আবার কি? না না, কেউ না, কেউ না। কেউ নাই মানে? তাহলে উনি কে? না মানে উনি তো হলেন আমি ওদের গুরুমা। উনি হচ্ছেন আমাদের গুরুমা। গুরুমা গুরুমা গুরুমা, তুমি আবার এখানে কষ্ট করে এলে কেন গুরুমা? না সে কি আর উপায় আছে রে বাচ্চা? তুই একজন এত বড় ধর্মগুরু হয়েও কিনা পুলিশের কাজে বাধা দিচ্ছিস? না 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 না, এটা তুই একদম ঠিক করিস নি বাচ্চা। পুলিশ হলো ভগবানের তুল্য, ওরা আছে বলেই তো আমরা শান্তিতে বেঁচে আছি বাবা। ঠিক এই কথাটা আমি ওনাকে বোঝাতে পারছি না, কিন্তু আমি বুঝে গেছি। আসলে আসলে কি হয়েছে জানো বাবা? আজকাল তো আর অসৎ মানুষের অভাব নেই, তাই পুলিশ এখানে তল্লাশি করতে জানলে আবার নিন্দুকেরা কি বদনাম ছড়াবে কে জানে। আর সেই জন্যই তো ও তল্লাশিতে এত আপত্তি। ওই ওই টিকিধারী! আমি টিকিধারী নয়, আমি তো গিরিধারী। ওই হলো। যা 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 যা, তুই পুলিশ বাবাকে সঙ্গে নিয়ে ভেতরে যা। ও যেখানে যেখানে তল্লাশি করতে চায় করতে দে, করতে দে। যাও 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 পুলিশ বাবা, যাও ভেতরে যাও। ভেতরে কি আমার গুপ্ত বৃন্দাবনটাও দেখে এসো কেমন। গুপ্ত বৃন্দাবন? সেখানে যে আমার ভগবান শিহরি আছে গো। তাই তুমিও তো ভগবানের তুল্য মানুষ বাচ্চা, তাই দুই ভগবানের সাক্ষাৎটা একসঙ্গেই হয়ে যা। যাচ্ছি। তবে আচার্যের কথাবার্তা যেটুকু আমার সন্দেহ হয়েছিল, আপনার কথা শুনে আমার সে সন্দেহ মিটে গেছে। তবু আমার দেখার কোনো ভুল ছিল কিনা সেটা একবার যাচাই করে নিতে চাই। চলুন চলুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন, তাই চলুন। জানি না শ্রীহরি কপালে কি লিখে রেখেছেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
খুশি যাচাই কর। তার আগে তোর নাকের ডগা দিয়ে অনেক আগেই পাখি পুরুত বল 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 না টুপি কাকে পরাই, বল 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 না টুপি কাকে পরাই। কি তুমি? হ্যাঁ, দেখলে তো কেমন নকল গুরু বসে যে পুলিশ টাকা ভাগলো বলো। কিন্তু এই পোশাক তুমি কোথায় পেলে? যেই ঘরে একটা বুড়ি পুতুলকে সাদা শাড়ি আর সাদা চুল পরানো ছিল, সেগুলো খুলে নিয়ে আমি পরে ফেলেছি। বুড়ি পুতুল মারা? ওটা তো আমার ললিতা সখী। আমার ললিতা সখীকে ছুঁয়ে তুমি অপবিত্র করে দিলে। হায় 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 হায়, আমার ললিতা সখীকে আবার নতুন করে পবিত্র করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে যা করার করোগে যাও, কিন্তু পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা। আমি তাহলে বাঁচাই। হ্যাঁ, দাঁড়াও, পুলিশ তোমাকে খুঁজছিল কেন? ও কিছু না, এমনি এমনি এমনি। আসলে আগে চোর ডাকাত দেখলেই পুলিশ তাড়া করতো, আর এখন ভালো মানুষ দেখলেই তাড়া করে মাল করি আদায় করার জন্য। আর তাই তো ভালো মানুষ পেয়ে আমাকে। মিথ্যে কথা বলছো, আসলে তুমি একটা ছিনতাই বাপ। রাস্তাঘাটে চুরি ছিনতাই করো, এমনকি নকল পুলিশ সেজে সাধারণ মানুষকে সর্বস্ব কেড়ে নাও। কে বলেছে কথা? কে বলেছে এসব কথা? আমাকে বলতে হয় না নারী। আমি আমার দিব্য জ্যোতি দিয়ে দেখতে পাচ্ছি তোমার ভূত ভবিষ্যৎ বর্তমান। দেখো, এসব পথ পরিবর্তন করো, না হলে কিন্তু তোমার ভয়ঙ্কর বিপদ হতে পারে। ওরে বাবা, ধান্দা পানি ছেড়ে দিলে খাবো কি? ধান্দা পানি ছেড়ে দিলে কি খাবে সেটা আমি ব্যবস্থা করে দেবো, কিন্তু তার আগে তোমাকে যে নতুন করে পবিত্র হয়ে দীক্ষা নিতে হবে। হ্যাঁ, দীক্ষা। ব্যাপার গিরিধারী, ওই পুলিশ অফিসার কোথায়? কোনো কিছু না পেয়ে তারা চলে গেছে। কি তুমি এখানে? আরে আমি তো সারা গুপ্ত কক্ষ তন্ন তন্ন করে খুঁজেও তোমায় পেলাম না। কোথায় ছিলে এতক্ষণ? আরে বাবা, ওই তো নকল গুরুমা সেজে পুলিশের চোখে ধোঁয়া দিয়ে আমাদের সকলকে বাঁচালো। ও, কিন্তু তোমার হাতে ওটা কি গিরিধারী? আরে এটা বলতেই তো আমি হন্তদন্ত হয়ে ছুটে এলাম। এটাই গুপ্ত কক্ষে পড়েছিল। এটা তো আমার হানিসি গলা থেকে খুলে পড়েছে আমার। লকেটে রাধা মাধবের ছবি বড় চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেনা তো বটেই। বহু বছর আগে মাধবী দাস নামে এক কুমারী মা তার কোলের সন্তানকে নিয়ে এসেছিল। তার কোলের সন্তানের পিতা যাতে ফিরে আসে সেটা মানত করার জন্য সেই সন্তানের গলায় তো এই হারটা ছিল। সেদিন সেই মহিলা বলেছিল সেই পুত্র সন্তানের পিতা নাকি সাংবাদিক সত্যম সরকার, আর সেই পুত্র সন্তান যে সাংবাদিক সত্যম সরকারেরই সন্তান। এই হাটটাই তার প্রমাণ। মনে পড়েছে গিরিধারী, আমার সব মনে পড়েছে। কিন্তু এই হাটটা তো সেই পুত্র সন্তানের গলায় ছিল। এই হাটটা এই মেয়েটার কাছে এলো। এই হাটটা তোমার কাছে এলো কি করে? সেটাই ভেলকে গো বাবু। একটা গোবেচারা ছোড়ার গলা থেকে ওই হাটটা আমি হাত সাফাই করে নিয়েছি। হরি বল, হাত সাফাই মানে চুরি? ছি ছি ছি, পামর পাপিষ্ঠা। কৃষ্ণ শান্ত রহ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অপরের ক্ষতি করলে কোনো দোষ হয় না। তাই তো এই মেয়েটাকে আমি পাঠাবো। শোনো আমার কাছে শোনো। কিন্তু কিভাবে গো সাধু বাবা? আমার কাছে শোনো, সব বলি তোমাকে। কিন্তু সাধু বাবা, সে ভদ্রলোকের তো ছেলে জন্মেছিল গো। তাতে কি হয়েছে? ওই ভদ্রলোক তো জানে না যে তার ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল। আজ থেকে তুমি হলে সাংবাদিক সত্যম সরকারের একমাত্র কন্যা, আর এই হাটটাই হলো তার প্রমাণ। বেশ, তবে তাই হোক। আজ থেকে আমি সাংবাদিক সত্যম সরকারের মেয়ের পরিচয় নিয়ে তার বাড়িতেই চললাম। যাও। আপনারা আবার ডাবল ধামাকা দেখার জন্য তৈরি থাকুন। ওই আকাশ প্রদীপ তারা জেলো না বধুয়া আমার বুঝি এলো না। ওই
সে প্রদীপ পিতারা জেলো না বধূ আমার বুঝি এলো না। ওগো মন প্রজাপতি পাখা মেলো না বধূ আমার বুঝি এলো না। বধূ আমার বুঝিল না, বধূ আমার আই সেই 19শে ফাল্গুন। আজ থেকে 25 বছর আগে মাধবীকে ছেড়ে আমি বিদেশে চলে গিয়েছিলাম। দেশে ফিরে মাধবীকে আমি কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। মাধবীকে বেঁচে আছে, সে কি তার সন্তানের জন্ম দিতে পেরেছে? ও আবার সেই একই যন্ত্রণা। আমার অশান্ত বিবেক বারবার আমায় খোঁচা দিয়ে বলে, তুমি অন্যায় করেছো সত্যম সরকার। একজন সৎ সত্যবাদী সাংবাদিক হয়ে তুমি তোমার স্ত্রী আর সন্তানের প্রতি চরম অবিচার করেছো। তুমি ঠক, প্রবঞ্চক, তুমি বেঈমান। সেই সঙ্গে আপনার চরিত্রে আমি আর একটা অলংকার জুড়ে দিলাম বাবা, আর সেটা হলো চরিত্রহীন। হেয়ালি না করে স্পষ্ট করে বলো কি বলতে চাও। তার আগে দেখুন তো বাবা, এই ডায়েরিটা আপনারই তো? হ্যাঁ, এটা তোমার পার্সোনাল ডায়েরি। গতকাল আলমারিতে চাবিটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আমাকে না জানিয়ে আমার আলমারি থেকে ডায়েরিটা বের করে তুমি অন্যায় করেছো বৌমা। আর আপনি সারা জীবন যা করে এসেছেন সেটা অন্যায় নয় বৌমা। তুমি আমি ডায়েরির প্রত্যেকটা পাতা খুঁটিয়ে পড়েছি, তাই সবিনে জানতে চাইছি মাধবী আপনার কে, স্ত্রী না রক্ষিতা? কি বললে? আর কতদিন মাধবীর জীবন নিয়ে আপনি এভাবে চিনিমিনি খেলবেন? বর্তমানে যাকে আপনি নিজের ছেলে বলে পরিচয় দেন, সে সত্যি আপনার বিবাহিতা স্ত্রী সন্তান তো, নাকি সে আপনার অন্য কোনো রক্ষিতা কুমারী অবস্থার সন্তান? বাবা, ছি, আমি কি ভুল করতে চলেছি? বিষ্ঠার উপর ঢিল ছুঁড়লে বিষ্ঠা তো নিজের গায়ে এসেই পড়ে। কি বললেন? আমার মনে রাখা উচিত ছিল বৌমা, অফুরন্ত স্নেহ ভালোবাসা দিলে পুত্রবধূ কখনো নিজের মেয়ে হতে পারে না। আর তা যদি হতো, তাহলে বাবার মনের অভ্যক্ত যন্ত্রণাটা সে মর্মে মর্মে উপলব্ধি করতে পারত। এটা যন্ত্রণা নয়, পাপ। এবং আপনার ওই পাপের ছোঁয়া আর আমি অর্জুনকে রাখতে দেব না। অর্জুনকে আমরা সমস্ত কুকীর্তির কথা বলে আজ আমরা আপনাকে আলাদা করে দেব। আলাদা? বৌমা, সব থেকেও যে মানুষটা সারাটা জীবন নিঃসঙ্গ জীবন কাটিয়ে এসেছে, তাকে আলাদা করে দেওয়ার হুমকি দেওয়াটা বড়ই হাস্যকর বৌমা। তবে চিন্তা করো না, যদি কোনোদিন বুঝতে পারি যে সত্যি আমি তোমাদের জীবনে বোঝা হয়ে উঠেছি, তখন আমি নিজেই না হয় আমার শেষ ঠিকানা বানিয়ে নেব কোনো অতিথি নিবাস বা বৃদ্ধাশ্রম। কেন বাবা, তুমি বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা ভাবছো কেন? যাদের কেউ নেই, যারা নিঃসন্তান, তারাই তো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকে। ভুল বললি রে খোকা, নিঃসন্তান হওয়ার কারণে কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না, বরং সন্তানের সুখে রাজপ্রাসাদে বাবা মায়ের জায়গা হয় না বলেই তাদের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমাদের জীবনে কখনো এমন পরিস্থিতি তৈরি হবে না যার জন্য তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। তুমি পরিস্থিতি তৈরি না করলেও তোমার বাবা এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছে যেটা শুনে তোমার বাবা বৃদ্ধাশ্রমে না গেলেও তুমি হয়তো এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইবে। তার মানে? এইটা দেখো, এটা তোমার বাবার একটা গোপন ডায়েরি। এর মধ্যে তোমার বাবার নিজের অতীত জীবনের কি জঘন্য কেচ্ছাকারি লেখা রয়েছে, পড়ে দেখো। কি যাতা কথা বলছো? আরে যাতা নয়, তোমার বাবা যৌবন বেলায় মাধবী নামে এক মহিলার সাথে অবৈধ প্রেমে লিপ্ত হয়েছিল এবং তাকে অন্তঃসত্ত্বা করে তার সন্তান জন্মের আগে তাকে ছেড়ে পালিয়ে এসেছিল। ওহো না! এইভাবে কতজনের সঙ্গে তোমার বাবার অবৈধ সম্পর্ক ছিল কে জানি। তুমি তো তোর মাকে কোনোদিন চোখেই দেখোনি। আজ আমার মনে হচ্ছে তুমি ওইরকম কোন মহিলার অবৈধ সন্তান হয়তো। শাট আপ! আমার বাবার সম্পর্কের একটা বাজে কথা বলবে না। আমি আমার মাকে চোখে দেখিনি বলে এটা প্রমাণ হয় না যে আমি কারো অবৈধ সন্তান। একটা কথা শুনে রাখো, আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে। তারপর যাতে আমাকে অনাদারে অবহেলায় মানুষ হতে না হয়, তার জন্য বাবার দ্বিতীয়বার সংসার করেননি যে মানুষটা,
সারা জীবন ধরে এত বড় স্যাক্রিফাইস করে গেল, আজ তার চরিত্র নিয়ে তুমি প্রশ্ন তুলছো? হ্যাঁ তুলছি, কারণ প্রশ্ন তোমার বাবাই উস্কে দিয়েছে। তাই ছেলে হয়ে তোমারও জানা উচিত মাধবী নামে ওই মহিলা আসলে কে, তার সঙ্গে এখনো কি তোমার বাবার গোপন যোগাযোগ আছে? তুমি থামবে না খোকা, বৌমা যখন এত কিছুই জেনে ফেলেছে তখন তোদের দুজনারই বাকিটাও জানা দরকার। বাবা, আজ থেকে 25 বছর আগে মাধবী নামের এক মহিলার সঙ্গে আমার একটা মানসিক সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা দুজনকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসার ফলস্বরূপ মাধবী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। বাবা, এমন সময় হঠাৎ সাংবাদিকতার কারণে আমাকে 1 মাসের জন্য বিদেশে যেতে হয়। সেখান থেকে ফিরে এসে মাধবীকে বিয়ে করবো আমি কথাও দিয়ে যাই, কিন্তু দুঃখের বিষয় সেখানে আমার পাসপোর্ট সহ সমস্ত জরুরি কাগজপত্র চুরি হয়ে যায়। তাই যথাসময়ে আমি দেশে ফিরতে পারিনি। সে কি? তারপর নতুন করে পাসপোর্ট ভিসা তৈরি করে দেশে ফিরতে আমার প্রায় 7-8 মাস সময় লেগে যায়। দেশে ফিরে মাধবীকে আমি কোথাও খুঁজে পাইনি। জানি না মাধবী বেঁচে আছে কিনা, সে তার সন্তানের জন্ম দিতে পেরেছে কিনা। এক অদৃশ্য অপরাধ বোধ আমার অন্তরটাকে কুরে কুরে খাচ্ছে। তবে আমার মন বলছে মাধবী আর তার সন্তান নিশ্চয়ই কোথাও না কোথাও বেঁচে আছে। না রে, আর যদিও তারা বেঁচে থাকে তাদের সঙ্গে আপনি আর কোনো যোগাযোগ রাখতে পারবেন না। আর তা যদি করেন তাহলে আমি কিন্তু এই সংসারে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেব। না বৌমা, আর আমি ওদের কথা ভাববো না। যাদের প্রতি আমি কোনো কর্তব্যই করতে পারলাম না তাদের কথা ভেবে কি লাভ? বাবা তুমি? আমি বড্ড খারাপ মানুষ, তাই না রে খোকা? আমি মাধবী আর তার সন্তানের প্রতি চরম অবিচার করেছি। আমি তোর মাকে ঠকিয়েছি, তোদের সবাইকে ঠকিয়েছি। যদি পারিস তো তোর আমায় শাস্তি দে বাবা, আমায় শাস্তি দে। শাস্তি নয় বাবা, শাস্তি নয়, বরং আমি তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবো। আমার যে আরো কোনো দাদা বা দিদি আছে, আমার যে আরো একজন স্নেহময়ী মা আছে, এ কথা তুমি আমাকে আগে জানাও না কেন বাবা? তাহলে অনেক আগেই তাদেরকে আমি খুঁজে আনতাম। মাথা খারাপ হয়ে গেছে? বাইরের হুটকো আপদকে ঘরে টেনে আনতে চাইছো? আপদ নয় অহনা, ওরাই আমার আপনজন। ছোটবেলায় মাকে হারিয়েছি, মাতৃস্নেহ যে কি কখনো বুঝিনি। মা শব্দটা উচ্চারণ করার সৌভাগ্য আমার হয়নি। যদি ওই মাকে খুঁজে পাই। সত্যি তুই ওদের খুঁজতে যাবি বাবা? নিশ্চয়ই যাবো বাবা, যেখান থেকে যেমন করে হোক তাদেরকে আমি খুঁজে বার করবই। বলো বাবা, আমার সেই মায়ের পুরো নাম কি? মাধবী দাস। মাধবী দাস? তুমি কে গো মেয়ে? মাধবীর নাম জানলে কি করি? কেন জানবো না গো বাবু, মাধবী তো আমার মায়ের নাম। মায়ের নাম মানে? কোন মাধবী তোমার মা? ওই এতক্ষণ দাঁড়িয়ে তোমরা যে মাধবীর নামে আলোচনা করছিলে, আমি দূর থেকে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। তাই বলছি ওই মাধবী তো আমার মা, আর আমি হলাম ওই মাধবীর একমাত্র মেয়ে ভেলকি। তুমি মাধবীর মেয়ে? হ্যাঁ, আর তুমি তো সাংবাদিক সত্যম সরকার, তাই না গো বাবু? আমি সেই সাংবাদিক সত্যম সরকার। তাহলে তুমি তো আমার বাবু গো বাবু। আরে ধেত, যাকে বাবা বলার কথা তাকে বলছি কিনা বাবু। বাবা দাঁড়ান। সর্বনাশ, এই পুলিশ বাবুটা আবার চিনে ফেললো না তো? তোমাকে আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। না 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 না, ও আমায় দেখবে কি করে? আমি তো কখনো আপনার সামনেই আছিনি। কিন্তু আমার মন বলছে তোমাকে আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি? কোথায়? ঠিক ঠিক, টিভিতে। টিভিতে? আসলে আমি একদিন টিভিতে দিদি নম্বর 1 খেলতে গিয়েছিলাম, তো হয়তো আমাকে টিভিতেই দেখেছেন। এই তুমি দিদি নম্বর 1 খেলতে গেছিলে? হ্যাঁ গিয়েছিলাম। সেখানে আমি শুধু দিদি নম্বর 1 চ্যাম্পিয়নই হয়নি, সেই মঞ্চে আমি আমার মায়ের লড়াইয়ের কাহিনীও শুনে এসেছি। লড়াইয়ের কাহিনী? হ্যাঁ, যদিও বেশিরভাগ দিদিরা গুল মেরে আসে, গুল। আমি কিন্তু সব সত্যি কথা বলি, সব সত্যি কথা। কি সত্যি কথা? ওই মানে আমার মা এই সমাজের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও কত কষ্ট করে কুমারী অবস্থায় আমার জন্ম দিয়েছিল গো। দিনের পর দিন হাত পেটাকে কত কষ্ট করে আমাকে মানুষ করেছিল গো। আমার দুঃখের কথা শুনে তো রচনা দিদির চোখেও জল এসে গিয়েছিল। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা তুমি কেমন মানুষ গো? তুমি
যদি আমার মাকে বিয়ে নাই করবে তাহলে তাকে ভালোবেসেছিলে কেন? আর ভালোই যদি বেসেছিলে তাহলে তাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? ছেড়ে আমি চলে যাইনি রে মা, এক অনিবার্য কারণে আমরা দুজনকে হারিয়ে ফেলেছিলাম। তা তুমি বুঝি তোমার মাকেও সঙ্গে করে নিয়ে এসেছো, আর সে বুঝি আমার উপর অভিমান করে এখনো বাইরে দাঁড়িয়ে আছে? যাও যাও যাও, তোমার মাকেও ভেতরে নিয়ে এসো। আর কোথায় পাবো গো বাবু? আমার মা শুধু কবেই মরে গেছে গো বাবু। মারা গেছে? কি বললে? মাধবী মারা গেছে? আমি যে এক অন্ধবিশ্বাস নিয়ে তাকে ফিরে পাওয়ার আশায় প্রহর গুনেছি, আমার সব আশা ব্যর্থ হয়ে গেল। মাধবী, মাধবী, আমি তোমার প্রতি চরম অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করো মাধবী, তুমি আমায় ক্ষমা করেছে তো, ক্ষমা করেছে। আমার মা মরার আগে বলে গিয়েছিল যে তোর বাবার ওপরে আমার কোনো অভিযোগ নেই। আরো বলেছিল আমি নাকি কোনো অবৈধ সন্তান নই, আমি নাকি সাংবাদিক সত্যম সরকারের একমাত্র মেয়ে ভেলকি। তাই তো মায়ের কথা শুনে আমি অনেক খুঁজে এখানে এসেছি। বাবা, ও বাবা, বাবা গো, আমাকে তোমার মেয়ে বলে স্বীকার করবে না বাবা? না, তুমি যে ওনার সন্তান তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? কিসের প্রমাণ? কিসের প্রমাণ? তুমি যে তোমার বাপের মেয়ে তার কোনো প্রমাণ দিতে পারবে? তবু উপযুক্ত প্রমাণ তো তোমাকে দিতেই হবে। যে কেউ এসে নিজেকে আমার বাবার সন্তান বলে দাবি করলে তো আর তাকে মেনে নেওয়া যায় না। হ্যাঁ, ঠিক কথা। তুমি যে মাধবীরই গর্ভের সন্তান, তার কি প্রমাণ আছে তোমার কাছে? না, মানে তেমন কোনো প্রমাণ নেই, তবে আমার মা মরার আগে আমাকে একটা হাত দিয়ে বলে গিয়েছিল সেটা নাকি আপনি একদিন ভালোবাসার সাক্ষী স্বরূপ আমার মায়ের গলায় পরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমাদের কুলদেবতা রাধা মাধবের নামাঙ্কিত লকেটস একটা হার আমি একদিন মাধবীর গলায় পরিয়ে দিয়েছিলাম, আর সেই হারই প্রমাণ করবে কে মাধবীর সন্তান। কই, কোথায় কোথায় সেই হার? কোথায় সে হার? এই তো বাবা, হ্যাঁ হ্যাঁ, এই তো সেই হার। বিদেশে যাওয়ার দিন আমি নিজে মাধবীর গলায় পরিয়ে দিয়েছিলাম। বাবা, বাবা, এরপরও যদি তোমাদের সন্দেহ হয় আমি তোমার মেয়ে নই, তাহলে আমি চললাম বাবা, আমি চললাম। না 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 না, আর আমাদের কোনো সন্দেহ নেই। আমি তোর মায়ের প্রতি অনেক অবিচার করেছি, তোর প্রতিও চরম অবহেলা করেছি, আর আমি তোকে কষ্ট দেব না রে মা, আর আমি তোকে কষ্ট দেব না। আর এই নাটক দেখতে আর আমার ভালো লাগে না। ওরে খোকা, আজ আমি স্বীকার করছি, ওই মাধবীর মেয়ে আমার প্রথম পক্ষের সন্তান, তোর বড় দিদি। দিদি, তুমি আমার দিদি। আমার কোনো দিদি বা বোন ছিল না বলে মনে একটা দুঃখ ছিল, সে দুঃখ এবার দূর হলো। এবার প্রতি বছর আমি তোমার হাত থেকে ভাই ফোঁটা নেব। আয় মায়, খোকা আমার বুকের একটা দিক ভরিয়ে রাখলেও আর একটা দিক যে বড় খালি আছে রে মা। দে মা, দে, আমার সেই খালি দিকটাতে ভরিয়ে দে মা, আমার সেই খালি দিকটাতে ভরিয়ে দে, আমার সেই খালি দিকটা তুই ভরিয়ে দে। পারলাম না। আজ আমি সাংবাদিক সত্যম সরকারের ঠিকানাটা খুঁজে বার করতে পারলাম না, কিন্তু যেভাবেই হোক, যেমন করেই হোক, তার কাছে গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরে বলবো, বাবু মশাই, দয়া করে আপনি আমার মাকে স্ত্রীর মর্যাদা দিন, আপনি আমার মাকে স্ত্রীর মর্যাদা দিন। আমার সব স্বপ্ন আশা ঝরা পাতার মতো ঝরে গেছে। আমার জীবনটা হয়ে গেছে এক টুকরো সাদা কাগজের মতো। মেরা জীবন কোরা কাগজ কোরা হি রহ গয়া, মেরা জীবন কোরা কাগজ কোরা হি রহ গয়া, जो लिखा था आंसुओं के संग ही बह गया, मेरा
আরে রাজা যে কি ব্যাপার, তোর বাপটার কোনো খোঁজ পেয়েছিস নাকি? সেই লম্পট বাপটাকে একেবারে ধরে বেঁধে নিয়ে এসেছিস? ভদ্রভাবে কথা বল বুলেট। আচ্ছা, তুই লেখাপড়া শিখে এত বোকা কেন বে? চোখের সামনে ঢ্যাং ঢ্যাং করে যে বাপটা ঘুরে বেড়াচ্ছে সেদিকে নজর না দিয়ে কোন বাপ কবে কোথায় জন্ম দিয়ে চলে গেছে তার খোঁজ করছিস? কি বলতে চাইছিস তুই? বলছিলাম তোর আর নতুন করে বাপ খোঁজার কোনো দরকার নেই। মনোহর কাকার সঙ্গে তোর মায়ের বিয়েটা দিয়ে দে, তাহলে তোর মাও একটা পার্মানেন্ট স্বামী পেয়ে যাবে আর তুইও তোর নতুন বাপ। আমার মাকে যেমন আমি দেই বলে শ্রদ্ধা করি, তেমন মামকে আমি দেবতা জ্ঞান করি। তাই সেই মানুষ দুটো নামে একটা বাজে কথা বললে আমি তোর জিপটাই ছিঁড়ে নেবো, জানোয়ার। চুপ! তোর ওই দেবা দেবী ডুবে ডুবে যে কি জল খাচ্ছে তা আমরা কেউ জানি না ভেবেছিস? শালা দিনের বেলা ভাই বোন সেজে ঘুরে বেড়াচ্ছে আর রাতের বেলা বর বউ সেজে মধু লুটছে। মধু! তোর এত বড় সাহস, তুই আমার দেবী মার মামুকে নিয়ে নোংরা মন্তব্য করিস? আজ তোকে আমি শেষ করে দেবো, শেষ। হুঁশিয়ার রাজা, আর এক পাও এগোবি না। কি ভেবেছিস তুই সেদিনের মতো আমি মার খেয়ে এখান থেকে পালিয়ে যাব? না রাজা, আজ তোকে আমি এই চাকু দিয়ে ফালা ফালা করে কেটে আজ তোকে আমি শেষ করে দেবো, জানোয়ার, তোকে আমি শেষ করে দেবো। কি করছিস? আমার মাথা দিবি, বোঝালে এটা ফেলে দে বলছি। রানী, তুই কি করছিস রাজা? খুন করলে তোর যে ফাঁসি হয়ে যাবে। হোক ফাঁসি, হোক ফাঁসি। এদের মতো অসভ্য মানুষগুলো আমাকে সুস্থভাবে বাঁচতে দেবে না রানী। রাজা, এরা এরা আমার জন্ম পরিচয়টাকে নিয়ে ব্যঙ্গ করেছে। এখন এখন আমার মায়ের গালি ছেটাতে চাইছে, তাই এত অপমান সহ্য করা থেকে এদের মতো জানোয়ারগুলোকে খুন করে ফাঁসিতে চড়া অনেক ভালো। না রাজা, আর তোকে খুন করে ফাঁসিতে চড়তে হবে না। এবার তোর হাল এমন বেহাল করে ছাড়বো, লজ্জায় ঘৃণায় তুই নিজে ফাঁসির দড়ি গলায় পরে নিবি। বুলেট! হ্যাঁ, আমি বুলেট তোদের পরিবারের সবাইকে নিয়ে এমন মুখরোচক খবর ছড়াবো, লজ্জায় ঘৃণায় তোর জিনা আমি হারাম করে দেব। জিনা হারাম। বুলেট, তুইও শুনে যা, বুলেট তুইও শুনে যা। আমার মায়ের গায়ে যদি এক বিন্দু মিথ্যে কলঙ্কের আঁচ লাগে, আমিও তোকে ছেড়ে দেবো না, জানোয়ার, আমিও তোকে ছেড়ে। রাজা, বুলেটের কথা বাদ দে তো। এতদিন তুই কোথায় ছিলি রাজা? তোর জন্য যে মাধবী মাসে দিন রাত খাচ্ছে, আর মামু মামু তো তোর কথা ভেবে ভেবে একেবারে বোবা হয়ে গেছে। আর আমি কি হচ্ছে তোর? না না, আবার কিছু হয়নি। কেন হবে বল? আমি যে তোর মতন আমার মনটাকে পাষাণ করে নিয়েছি। এই পাষাণ মনে কি কোনো দুঃখ যন্ত্রণা থাকতে পারে? পারে রে রাজা, পারে না। রানী, আমি পুরো খারাপ মেয়ে, তাই না রে? আমি তো জন্মের পরিচয়টা ফাঁস করে দিই। আমি পুরো অন্যায় করেছি। আমি আমার মনের গোপন ভালোবাসা তোর কাছে প্রকাশ করে দিই। আমি পুরো অপরাধ হয়ে বসে আছি। রানী, তুই ফিরে চল রাজা, তুই ফিরে চল। আমার মনের গোপন ভালোবাসা মনের মধ্যে গুমড়ে গুমড়ে মরে গেল। আর আমি কখনো বলবো না রাজা যে আমি তোকে ভালোবাসি। তুই ফিরে চল রাজা, তুই ফিরে চল। কেমন করে যাবো রে রানী? কেমন করে যাব? আমার মতো একটা বেজন্মার সন্তানের যে ভদ্র সমাজে কোনো জায়গা হয় না রাজা। ওই হারমি বুলেট চারিদিকে প্রচার করে বেড়াচ্ছে আমি নাকি একটা জারজ কুমারী মায়ের বেজন্মা সন্তান। রাজা, তাই তো যেখানে যার কাছে যাই সেই আমার অতীতটাকে নিয়ে বিদ্রুপ করে আমার মায়ের সম্পর্কে অশ্লীল কথাবার্তা বলে। আমার মা একটা কুলোটা কলঙ্কিনী, একটা নষ্টা চরিত্রের। ইচ্ছে হয় ওদের জীবগুলোকে টেনে ছিঁড়ে ফেলি, বোমা মেরে উড়ি দিই এই খুন ধরা বিষাক্ত সমাজটাকে। কিন্তু পারি না, কারণ আমি যে বড় অসহায়, একা। তাই তো ইচ্ছে থাকলে আমি কিছুই করতে পারি না, কিছুই না। আর কাঁদিস নে রাজা, কাঁদিস নেই। আমি বাবার মুখে শুনেছি জন্মের পরিচয় যাই হোক না কেন, কর্মের পরিচয়টা আসল। রানী, আমি বলছি তুই তোর লেখাপড়া শিখেছিস রাজা, তাই চল না আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই। সেখানে তুই একটা চাকরি খুঁজে নিবি। ওই সব জন্মের অতীত টতীত ভুলে আমরা নতুন করে বাঁচবো।
চল না রাজা। কিন্তু আমার মায়ের কি হবে রে রানী? রাজা, আমার মা কি কোনো দিন তার প্রাপ্য সম্মানটুকু ফিরে পাবে না? সারাটা জীবন আমার জনম দুঃখিনী মা, কুমারী মায়ের কলঙ্ক মাথায় বই নিয়ে বেড়াবে না। না না না, আমি যখন কথা দিচ্ছি আমার মায়ের মর্যাদা আমি ফিরিয়ে আনবই। আর আমার ভালোবাসার মর্যাদা দিবি না? তোর ভালোবাসার মর্যাদা? হ্যাঁ রে রাজা, তোর মনে নেই সেই ছোটবেলা পুতুল খেলার কথা? ছোটবেলার পুতুল খেলার কথা? একটিবার রাজা, সেই ছোটবেলা পুতুল খেলা তোর মনে নেই রাজা? সেই ছোটবেলা ধুলো বালি দিয়ে আমরা সুন্দর করে একটা ঘর করতাম। তুই বউ আর আমি বউ, গামছা মাথায় দিয়ে বউ সেজে তোর সামনে গিয়ে দাঁড়ালি, তুই আবার চিমুক ধরে বলতিস বাহ, বউ সেজে তোকে তো খুব সুন্দর মানায়। তখন আমি হাত দুখানা সরিয়ে দিয়ে দূরে গিয়ে আর চোখে তোর দিকে তাকাতাম আর মিট মিট করে হাসতাম। আর আমি হাসতে হাসতে বলতাম, ওরে ওরে লজ্জাবতী লতা, তুই যদি লজ্জা তাহলে আমার বউ সাজা কেন? আজ থেকে তোকে আমি আমার বউ বলে ডাকবা। বউ 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 না। চিচি রাজা, আমি কি ভাবছি? এই ভাবাও যে বড় লজ্জার। কিসের লজ্জা? সবাই যখন জেনে ফেলেছে তুই আর আমি এমন মাস্তুত দাদা নস, আরে আমাদের ভালোবাসার সম্পর্ক বেড়ে দিতে তোর কিসের এত আপত্তি রাজা? সেই ভালোবাসার সম্পর্কে চেয়েও তোর জন্য আমার হৃদয়ে যে এক মধুর সম্পর্ক বাসা বেঁধে আছে রে পাগলি। রাজা, তাই সেই সম্পর্ককে কলঙ্কিত করে তোর সঙ্গে সেই ভালোবাসার সম্পর্ক গড়তে পারবো না। কেন পারবি না? আমি মুখ্য বলে আর তো লেখাপড়া শিখে ভদ্রলোকে যাতে উঠেছিস বলে আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক করতে তোর ঘেন্না করছে রানী। তবে তুই একটা কথা শুনে রাখ রাজা, আমি সে ছোটবেলা থেকে তোকে আমি আমার ভালোবাসার মানুষ বলে জেনে এসেছি। তোকে ছাড়া আমি বাঁচবো না রাজা, আমি বাঁচবো না। রানী রানী, যার তরে তুই এতই বছর রইলি যে তুই বসে, এমন তো পৃথিবী ফিরে কাছে এসে ডুবলো রে তো পুরি খান, উঠলো না আর ভেসে, ডুবলো রে তোর পুরি খান, উঠলো না আর ভেসে। বৃথাই মোরা লড়াই করি কপালে জানে ঘটে বেশি তা সময় হলে যায় না করে দেখা, যায় না করে দেখা, বিধির লেখন কেমন করে ঘষে বেড়ে তুই তুলে, বিধির লেখন কেমন করে ঘষে বেড়ে তুই তুলে, ডুবলো রে তো তোরি খান, উঠলো না আর ভেসে, যার তোরে তুই এতই বছর রইলি যে তুই বসে, এমন তোর পৃথিবী ফিরে কাছে এসে, ডুবলো রে তো তোরি খান, উঠলো না আর ভেসে, ডুবলো রে তো তোরি খান, উঠলো না ভেসে। রানী রানী, তোকে ছাড়া আমি বাঁচবো না রাজা, তাই তো তোর সামনে আমি আমার নিজের জীবন শেষ করে দেবো রাজা, আমি আমার জীবন শেষ করে দেবো রাজা। রানী রানী কি করছিস কি? রানী ছাড়, রানী ছাড় বলছি, রানী ছাড়। রানী রানী রানী, কেন কেন তুই আমায় বাঁচালি রাজা? আমি যে পড়তে চাই রাজা, আমি যে পড়তে চাই। ওরে পাগলি, তুই মরে গেলে আমি কি নিয়ে বাঁচবো? রানী রানী, তোর আমার চাওয়াটা আলাদা নয় রে রানী, আলাদা নয়, কিন্তু তুই কি চাস তোর এই রাজা সারা জীবন
বেজন্মার কলঙ্ক মাথায় বই নিয়ে বেড়াক। তুই কি চাস না আমি আমার বাবাকে ফিরে পাই? হ্যাঁ, নিশ্চয় চাই, কিন্তু কিন্তু কে তোর বাবা? সাংবাদিক সত্যম সরকার। সাংবাদিক সত্যম সরকার? কিন্তু সে যে কোথায় থাকে আজও তার সন্ধান আমি পাইনি। রাজা, তোকে একটা কথা বলছি শোন। আমি বুলেটের মুখে শুনেছি এখান থেকে 10-12 মাইল দূরে ওখানে একটা আশ্রম আছে, আর সে আশ্রমে নাকি ওই বাবা খুব সিদ্ধ পুরুষ, গণনা করে অনেক কিছু উপায় করে দিয়েছে। তা আমি বলছি ওখানে চল না রাজা, ওই বাবাজি যদি গণনা করে আমাদের কোনো কিছু একটা উপায় করে দিতে পারে। রানী তোর কি মাথা খারাপ হচ্ছে? বুলেটের কথায় কখনো ভরসা করা যায়? তাছাড়া আজকাল এসবকে বিশ্বাস করে নাকি? আরে বিশ্বাসের অবিশ্বাসের কে যায় আসে? ওখানে গেলে যদি কোনো উপকার না পাই তাহলে আমরা সঙ্গে সঙ্গে ফিরে আসবো। চল না রাজা, তুই ওখানে চল না। বেশ তাই চল। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই সেই বাবাজির প্রতি অন্ধবিশ্বাসের টানে আমার অতীতকে ফিরে পাওয়ার আশায় চল আমরা সেই আশ্রমের দিকে ছুটে যাই। যা শালা, রাজা তো দেখছি সত্যি সত্যি রানীকে নিয়ে চলে গেল। যা শালা, যা। এবার তোদেরকে নিয়ে এমন খবর ছড়াবো, লজ্জায় ঘৃণায় আর কোনোদিন এ গায়ে ফিরতে পারবি না। রানী কোথায় রে রানী? এই যে বুলেট, তুই এখানে? আমার রানীকে দেখেছিস? মেয়েটাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর পাবে কি করে? রাজা তো রানীকে নিয়ে চলে গেল। কি বললি? লজ্জার কথা কি আর বলবো বড়হর কাকা। রানীও না রাজার হাত ধরে এ গা ছেড়ে অন্য গায়ে চলে গেছে। বুলেট, রানী আরো বলেছে ভিন দেশে গিয়ে রাজাকে বিয়ে করে সংসার করবে। মিথ্যা কথা। ছোটবেলা থেকে ওরা ভাই বোনের পরিচয়ে মানুষ হয়েছে, ওরা কখনো এমন জঘন্য কাজ করতে পারে না। পারে দিদি পারে। একদিন ভুল করে আমি রানীর কাছে রাজার আসল পরিচয়টা বলে ফেলেছিলাম, আর রানী যেদিন থেকে জানতে পেরেছেন রাজা ওর আপন দাদা নয়, সেদিন থেকে রানী রাজাকে অন্য চোখে দেখতে শুরু করেছে। তবু এ কথা আমি বিশ্বাস করি না। আমার মন বলছে বুলেট মিথ্যা কথা বলছে। রাজা এখানে এলে সে অন্তত একবার আমার সঙ্গে দেখা করেই যেত। তোমার রাজা আগের মতো নেই গো মাধবী পিসি, একেবারে পাল্টে গেছে। আর হবেই না বা কেন বলো? রানী যে তোমাদের কেচ্ছা কেলেঙ্কারির কথা রাজার কাছে বলে রাজার মনটাকে একেবারে মিশিয়ে তুলেছে। আমাদের কেচ্ছা কেলেঙ্কারির কথা? হ্যাঁ, তোমরা নাকি দিনের বেলা ভাই বোন পরিচয় দিয়ে ঘুরে বেড়াও, আর রাতের বেলা বরবউ সেজে মধুলুট করো। রানী তোমাদের অনেকবার এক খবরদার বুলেট, আরেকটা বাজে কথা বললেন তোর জিভটাই আমি ছিঁড়ে ফেলবো। এই দেখো, আমাকে রাগ দেখাচ্ছ কেন? কথাগুলো আমি বলেছি নাকি? এই কথাগুলো রানী রাজার কাছে বলেছিল বলেই তো রাজা লজ্জায় ঘৃণায় তোমাদের সঙ্গে দেখা না করে চলে গেল। না না না, রাজা রানীর অমন করাটা একদম ঠিক হয়নি। গুরুজনদের নামে বদনাম। ছি ছি ছি। এই ছেলেকে আমি পেটে ধরেছিলাম, যে মায়ের চরিত্র নিয়ে সন্দেহ করে তাকে নিজের সন্তান ভাবতে আজ আমার ঘেন্না হচ্ছে। দিদি, আজ মনে হচ্ছে আমি একটা বিষ বৃক্ষের চারাকে জন্ম দিয়েছি। ওসব কথা ভেবে মনকে কষ্ট দিও না দিদি, চলো বাড়ি ফিরে চলো। না মনোহর, এত বড় অপবাদ মাথায় নিয়ে আমি আর তোমার বাড়িতে থাকবো না, তাই আমি এখান থেকে চলে যাব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দিদি? আমার বাড়িতে থাকবে না তো যাবে কোথায়? জানি না ভাই, এতদিন একটা ক্ষীণ আশার প্রদীপকে আগলে রেখে বেঁচেছিলাম। ভেবেছিলাম ওই প্রদীপ আমাকে নতুন করে পথ দেখাবে, কিন্তু ওই প্রদীপ যে এভাবে অকালে নিভে যাবে তা আমি স্বপ্নেও ভাবতে পারি। দিদি বলে সম্মানের সাথে এতদিন তুমি আমায় আশ্রয় দিয়েছিলে, তার জন্য ধন্যবাদ জানিয়ে তোমায় আমি ছোট করব না ভাই। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমার মঙ্গল করে। দাঁড়াও দিদি, তুমি যেতে চাইলেই আমি তোমাকে যেতে দেব, এটা তুমি ভাবলে কি করে? আমি চলে না গেলে তুমি যে বিপদে পড়বে ভাই। বুলেট হয়তো এতক্ষণে বস্তিতে গিয়ে এই মিথ্যে রটনা রটতে শুরু করে দিয়েছে। এবার সারা বস্তির মানুষ আমাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে। তোমার জন্য সবার সবাঙ্গ মিত্র আমি হাসি মুখে সইব। দরকার হলে তোমার জন্য বস্তি ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব, তবু তোমাকে আমি কোথাও যেতে দেব না। আমার জন্য তুমি এত অপবাদ সইবে? যে যতই অপবাদ দিক না কেন, ঈশ্বর তো জানেন তোমার আর আমার সম্পর্ক কি।
এই জন্মে আমাদের মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও আমার বিশ্বাস আগের জন্মে তুমি আমার আপন দিদি ছিলে, তাই তোমাকে আমি কোথাও যেতে দেব না দিদি, কোথাও না। সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান কৃষ্ণের নাম বিলাও রে। সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান কৃষ্ণের নাম বিলাও রে। অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে, অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে ভগবান কৃষ্ণের নাম বিলাও রে। ভগবান কৃষ্ণের নাম বিলাও রে। সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান কৃষ্ণের নাম বিলাও রে। ভগবান কৃষ্ণের নাম বিলাও রে। ভগবান কৃষ্ণের নাম বিলাও। ও ঠাকুর বাবা, আমাকে গুরুদেবের সঙ্গে দেখা করিয়ে দেবেন? আরে আমি তো গুরুদেব। তা দীক্ষা নিতে এসেছো তো? বাহ বাহ বাহ, ভালো ভালো। তা এবার নাও সবকিছু খুলে ফেলো দেখি। সবকিছু খুলে ফেলবো মানে? কি খোলার কথা বলছেন আপনি? কি মুশকিল! আরে তুমি কি ভাবছো আমি তোমার পোশাক টোশাক খুলে ফেলতে বলছি? হরি বল হরি বল, আমি তো তোমার মন প্রাণ খুলে, মানে মন খুলে এখানে বসতে বলছি। আরে এসো এদিকে। এবার হাত জোড় করে বলো ব ব ব। আরে কি বব করছেন? কি বলবো সেটাই তো বলবেন। আরে ব নয় ব নয়, বলো গু গু গু। আরে গু নয় গু নয়, বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব এই গিরিধারী। গুরুদেব এই গিরিধারী, গুরুর গুরু মহাগুরু গুরুর গুরু মহাগুরু, হরি হরি এ কি করি। হরি হরি, হরি হরি। এ কি করি? হরি বল। একাত্তরছি। ভগবান শ্রীকৃষ্ণ যেমন ভক্তের টানে তার ভক্তদের নিয়ে একাত্ম হয়েছিল, আমরাও তেমনি গুরু শিষ্যা মিলে প্রেমের টানে একাত্ম হচ্ছি। মানে একে অপরে একেবারে যেন দিয়ে যায়। এই ভিখারি চলো, মুখে হরিরি মনে দু নম্বরই। খুশি তো তোমার? আরে কি করছিস? আরে ঠাকুর বাবা তোমাকে দীক্ষা দিচ্ছিলেন। দীক্ষা নিতে হবে না, চলো আমরা এখান থেকে চলে যাই। আমার মনে হয় আমরা ভুল জায়গায় চলে এসেছি। আরে কেন বুঝতে পারছিস না? আরে মঠ আশ্রম হলো বলে পুণ্যের স্থান, এখানে এলে অনেকে পুণ্য লাভ করে। রানী 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 অধিকাংশ পুণ্যস্থানিত তো পাপী প্রেতাত্মারা নিচে বেড়াচ্ছে। এখন অনেক আশ্রমে রাম রহিম বা আশারাম বাবুর মতো অসাধু বাবাজিরা ধর্মের নামাবলী গায়ে দিয়ে অধর্মের আরাধনা করে চলেছে। এটা হচ্ছে তেমন কোন শয়তানের আখ্যা নয়, সেটা কে বলতে পারে? আরে ছোকরা, এই আশ্রমের মধ্যে দাঁড়িয়ে আশ্রমের বদনাম করা হচ্ছে। গুরুদেব একটা বার জানতে পারলে তার মন্ত্র শক্তির মহাতেজে একেবারে ভস্ম করে দেবে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। দেখি দেখি কোন মন্ত্র শক্তির বলে উনি আমাকে ভস্ম করে দেন। কই কোথায় তোমার গুরুদেব? ডাকো ডাকো তাকে। যদা যদা শ্রীধর্মস্যু গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমপরমৃত্যু তদত্তমাহং সৃজন্মহং পরিত্রায়াণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। প্রণাম গুরুদেব। কৃষ্ণ কহ শান্ত রহ। প্রণাম গুরুদেব। গীতায় ভগবান বলেছেন যেখানে সংকট উৎপন্ন হইবে সেখানে এই মহামন্ত্র উচ্চারণ করিবে। কিসের সংকট গুরুদেব? তাহলে কি আমাদের কোনো বিপদ? নির্বোধ কথাকার, তোমার বোধহয় জানা নেই গিরিধারী এই কালপুরুষ তার সমস্ত বিপদকে পদতলে পিষে মারার ক্ষমতা রাখে। কিন্তু আমি শঙ্কিত হচ্ছি ফুলের মতো নিষ্পাপ যুবক যুবতীর কপালে বিপদের ইঙ্গিত দেখে। বিপদ? আমার কপালকে বিপদের কথা লেখা আছে গুরুদেব? তোর কপালে নয় রে মা, তোর কপালে নয়। তোর তো রাজরানী হওয়ার ঝোঁক আছে, কিন্তু যাকে নিয়ে তুই রাজরানী হওয়ার স্বপ্ন দেখছিস তার কপালে যে শনি নাচছে রে মা। তার দুর্ভাগ্যের সঙ্গে তুই যদি নিজেকে জড়িয়ে দিস তাহলে তো তোর ধ্বংস অনিবার্য রে মা। কার দুর্ভাগ্যের কথা বলছেন আপনি? তোমার। আমার? হ্যাঁ তোমার।
তুমি একটা পৃথিবীর অবাঞ্ছিত জীব। তোমার জন্মদাতা ও জন্মদাত্রী তোমাকে জন্ম দিতে চায়নি, তাই তাদের অবৈধ সম্পর্কের চোরা পথে তোমার জন্ম। তাই তো তুমি বেজন্মা। হরি বল, হরি বল। একটা বেজন্মা আশ্রমের ভেতরে ঢুকে আশ্রমটাকে একেবারে অপবিত্র করে দিল। চুপ করো। বিশ্বাস করুন আমি বেজন্মা নই, কারণ অবৈধ সম্পর্কের অবাঞ্ছিত সন্তান নই আমি। আমারও জন্মটা আর 5টা শিশুর মতো পবিত্র। আমারও বাবা আছে না, তার পরিচয় জানি, আমি সব জানি। আমি হলাম ত্রিকালজ্ঞ যোগী পুরুষ। আমি তোমার ললাট লেখন পড়তে পারি। তোমার ললাটেই লেখা আছে তোমার জন্ম, কর্ম ও পিতৃ পরিচয়, এমনকি জন্মদাতার নাম এবং তার বর্তমান ঠিকানাটাও বলে দিতে পারি। বলুন না গুরুদেব, কে ওর জন্মদাতা পিতা, কোথায় থাকে সে? আমিও চাই আমার জনম দুঃখিনী মাকে তার স্বীকৃতি ফিরে দিয়ে আমার জীবন থেকে বেজন্মা শব্দটাকে চিরতরে মুছে ফেলতে। বলুন গুরুদেব, কি করলাম সে ফিরে পাবো? বলবো, সব বলবো। তার আগে তোমরা গ্রহণ করো আমার শ্রীহরির আশীর্বাদ পুষ্ট এই চরণামৃত। এবার বলো হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। গুরুদেব, চরণামৃত খেলে তো এমন হয় না। ওদেরকে কি খাওয়ালেন গুরুদেব? কড়া ডোজের ঘুমের ওষুধ। আপাতত বেশ কিছুক্ষণ ওদের জ্ঞান থাকবে না, আর সেই সুযোগে বুঝে গেছি গুরুদেব। তাহলে আপনি করুন এই মেয়েটার যৌবনের পূজা, আর এই শালার পুষ্টির ষষ্ঠী পূজা। গিরিধারী, তুমি একটু ভালো করে নজর রেখো যাতে আমাকে কেউ বিরক্ত করতে না আসে। ঠিক আছে গুরুদেব, তাই হবে। যাও যাও, নাও। তাহলে আপনি করুন এই মেয়েটার পূজা, আর আমি বাইরে পাহারাদার হয়ে আপনার প্রসাদের অপেক্ষায় রইলাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হারাম জাতাটা যেন সবসময় এটুলির মতো পেছনে পেছনে সেটে আছে। ও বেটা জানে না কালপুরুষ তার পুজোর প্রসাদের ভাগ কাউকেই দেয় না, কোনো শালাকেই। একেবারে কচি মাল। না 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 না, কচি ফুল রঙিন পাপড়ি মেলে ফুটে উঠেছে। ওরে বাবা, বুকে যেন মধু উথলে উঠছে রে বাবা। আজ আমি মধুকর হয়ে সারা রাত ধরে ওর মধু পান করবো, সারা রাত ধরে ওর মধু পান। নিশীতে যাইয়া ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইয়া ফুল বনে বাঁধিয়াছে বীরবতী। আমি জেগে রব সারা রাতি গো, আমি কব কথা শিশিরের শোনে রে ভ্রমরা, নিশীতে যাইয়া ফুল বনে, নিশীতে যাইয়া ফুল বনে, নিশীতে যাইয়া। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি আমার ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলি, যে কাজে কোনো সাক্ষী নেই সে কাজে কোনো পাপ নেই। না না না, আমি কোনো পাপ করিনি। যা পাপ করার করেছে এই শালা বিজন্মার বাচ্চা করেছে। আমি তো সদাচারী মহাব্রহ্মচারী কাল পুরুষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। আমার সারা শরীরটা আমার ব্যথা করছে কেন? দেখি রাজা আমাকে এভাবে জড়িয়ে ধরেছে কেন? আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন? আমার শাড়িটা আমার আগোছালা কেন? তবে কি আমার অজান্তে রাজা আমার সর্বনাশ? না আমি এখানে রানী তুই কাঁদছিস কেন? রানী তোর কি হচ্ছে? তুই আমার কাছে একদম আসবি না রাজা, আমার কাছে আসবি না। রানী কেন তুই আমার এমন সর্বনাশ করলি রাজা? আমি তো তোকে ভালোবেসে সবকিছু উজাড় করে দিতে চেয়েছিলাম রাজা, কিন্তু কেন চোরের মতো চুপি চুপি আমার সবকিছু লুট করে নিলি রাজা? বল কেন রাজা, বল কেন? কি পাগলের মতো বকছিস? আমি তোর কি লুট করেছি? ইজ্জত। কি বলে? সোনামাধরণী গুরুদেবের চরণামৃত পান করে তুমি যখন একাত্ম হচ্ছিলে, না মানে একটু তন্দ্রাচ্ছন্ন হচ্ছিলে, তখন এই শালা হারামজাদা তোমায় বলাৎকার করেছে। আমি কিন্তু সব দেখেছি। এই রাস্কেল, আর একটা বাজে কথা বলে আমি তোকে খুন করবো। ছেড়ে দাও ওকে, না হলে কিন্তু তোমাকে পুলিশে দেবো। বিশ্বাস করুন গুরুদেব, আমি কোনো অন্যায় করিনি। চুপ করো নরকের কীট। গিরিধারের মুখে আমি তোমার সমস্ত কুকীর্তির কথা শুনেছি। হায় ঈশ্বর, আমারই আশ্রমের মধ্যে তুমি ধর্ষিতা হলে মা, অথচ আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। এই অদম সন্তানকে তুই ক্ষমা করিস রে মা। রানী তুই বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি করিনি। আমার মনে হয় এরা আমাদের চক্রান্ত করে ফাঁসিয়েছে। চল আমরা এখান থেকে চলে যাই। রানী তুই স্বীকার না করলেও আমি এদের কথা বিশ্বাস করে বলছি, তুই আমার ইজ্জত লুট করেছিস রাজা। তুই রানী আমায় ভুল বুঝিস না। আজ আমি বেশ বুঝতে পেরেছি রে রাজা, নোংরা পথে যা জন্ম সে কখনো ভালো হতে পারে না রানী, সে কখনো ভালো হতে পারে না। তাই তোর মতো একটা বেচের পক্ষে আমি শুধু ঘৃণা করি রাজা, শুধু ঘৃণা করি, শুধু ঘৃণা। রানী আমার কথা শোন। রানী কহো চুপ রহো। গিরিধারী আমার মা জননীকে একটু শান্ত করো। গিরিধারী আমার মা জননী আর কোনো নতুন করে যেন দুর্ঘটনা ঘটিয়ে, যেভাবে হোক মেয়েটাকে আটকে রাখো। ঠিক আছে গুরুদেব, তাই হবে। মাগো, ও মা, তুমি চলে যেও না গো মা, আমরা তোমার পাশে আছি, আমরা তোমার পাশে আছি গো মা, আমরা তোমার। এই বাবাজির বাচ্চা কালপুরুষ, তুইও জানিস আর আমিও জানি যে আমি সম্পূর্ণ নির্দোষ। বল রানীর কি সর্বনাশ করছে, নইলে তোকে আমি। কৃষ্ণ কহ চুপ রহ।
আর তুমি করলে কিন্তু তোমার নামে আমি পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করব, আর ওই মেয়েটি তোমার নামে জবানবন্দি দিয়ে দিলেই তোমার জেল। না 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 না, কেন কেন তুমি আমার এই সর্বনাশ করলে? আমি যে গন্ধ বিশ্বাস নিয়ে তোমার কাছে ছুটে এসেছিলাম শুধুমাত্র তোমার বংশ পরিচয়কে খুঁজে পাওয়ার আশায়, তুমি তুমি আমার সব আশা শেষ করে দিলে, সব আশা। না রাজা না, তুমি চাইলে আবার শেষ থেকে শুরু করতে পারো, আর সেই সুযোগ আমি তোমাকে করে দেব। সুযোগ? হ্যাঁ সুযোগ। যে জন্মের কলঙ্ক নিয়ে তুমি পৃথিবীতে এসেছো, সেই জন্মের কলঙ্ক তোমার কোনোদিনই মুছে যাবে না। গুরুদেব, তাহলে কি কোনোদিন আমার সুস্থভাবে বাঁচা হবে না? সারাটা জীবন কি আমাকে অন্ধকারে মুখ লুকিয়ে থাকতে হবে? না, আমি তোমাকে বাঁচাবো রাজা। অন্ধকারেই যখন তোমার জন্ম, তখন তুমি অন্ধকারের অগ্নিস্বর হয়ে উঠে দাঁড়াও। অন্ধকারের অগ্নিস্বর? হ্যাঁ, অন্ধকারের অগ্নিস্বর। আজ তোমাকে বলতে আমার কোনো দ্বিধা নেই। আমার যেমন একটা আলোর জগৎ আছে, তেমনি আছে একটা ভয়ঙ্কর অন্ধকারের জগৎ। আর সেই জগতের বাদশা বানাবো আমি তোমাকে। গুরুদেব, দাপর যুগে যেমন দুর্যোধন কুমারী মায়ের সন্তান কর্ণকে অঙ্গরাজ বানিয়েছিল, আমি তেমনি তোমাকে এ যুগের কর্ণ বানিয়ে অর্জুনের উপর নিক্ষেপ করব। অর্জুন? হ্যাঁ, অর্জুন অর্জুন অর্জুন। আমার চিরশত্রু পুলিশ অফিসার অর্জুন সরকার। আমার বিশ্বাস সে যুগের কর্ণের হাতে অর্জুন বধ না হলেও এই যুগে কর্ণের হাতে অর্জুন বধ হবে। আর সেই অর্জুনকে বধ করতে তুমি আমার হাতে হাত মেলাও রাজা। না 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 না, অন্ধকারের অগ্নিস্বর হয়ে মানুষের অভিশাপ নিয়ে আমি বাঁচতে চাই না। আমার জন্মদাতা আমাকে অস্বীকার করলো, আমি আমার মায়ের সন্তানের পরিচয় নিয়ে বাঁচতে চাই। সারা দুনিয়া আমাকে বেজন্মা বলে বিদ্রুপ করলো। আমি আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে চাই যে আমি কোনো অন্যায় করিনি। চলে, নমস্কার। দাঁড়াও, তুমি নিশ্চয়ই রানীকে একা ফেলে দিয়ে এখান থেকে চলে যাবে না? দেখো দেখো, তুমি যদি আমার হাতে হাত না মেলাও তাহলে কিন্তু রানীকে আমি কেটে কুচি। না, আপনি আমায় কেটে টুকরো টুকরো করে ফেলুন, কিন্তু আমার রানীর কোনো ক্ষতি করবেন না। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, দয়া করে আপনি আমার রানীকে মুক্তি দিন। আপনি আমার রানীকে মুক্তি দিন। কৃষ্ণ কহ, শান্ত রহ। যে ফাঁদে তুমি পড়েছো সে ফাঁদ থেকে তোমার রেহাই নেই রাজা। বলো বলো, এবার কি চাও? সীমাহীন শোকের হাত ছাড়ে, না দুঃখের হাহাকার, অন্ধকারময় জীবন, না রানীর অকাল মরণ? বলো কি চাও তুমি? জানি না, জানি না গুরুদেব। রাজা, আমি কিছুই জানি না। মাগো, ভাগ্যের কাছে আবার আমি হেরে গেলাম। তোমাকে দেওয়া প্রতিশ্রুতি আমি পালন করতে পারলাম না। তাই তো আজ আমি জাহান্নামের অতলে তলি যেতে চললাম। আমায় তুমি ক্ষমা কর মা, আমায় তুমি ক্ষমা কর। হরে কৃষ্ণ। কথা শোনো না, তুমি কারণে অকারণে আর অশান্তি করো না। 1000 বার করব। কোথাকার কোন একটা রাস্তার মেয়ে ভুলভাল পরিচয় দিয়ে এবার তো ঢুকে পড়লো। কোথায় বাধা দিবে তা নয়, নিজেও তাকে দিদি দিদি বলে আদিক্ষেতা শুরু করে দিয়েছো। বেশ করেছি। আমার বাবা যখন ওকে নিজের মেয়ে বলে মেনে নিয়েছে, তখন তো আমার দিদি, আর দিদিকে দিদি বলবো, তাতে তো আদিক্ষেতার কি আছে? আছে, আর সেটা যদি বুঝতে জীবনে অনেক উন্নতি করতে। তোমার বোঝায় সায় দিলে এতদিনে আমার জীবনটা হয়তো একটা দুর্বিষহ বোঝা হয়ে যেত। না, কি বললে? আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছি, স্ত্রীর বুদ্ধি চলা পুরুষ আর জেলে থাকা কয়েদির মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই। কয়েদিরা যেমন জেলের মধ্যে বন্দি থেকে বাইরের জগতের সাথে যোগাযোগ রাখতে পারে না, তেমনি স্ত্রীর বুদ্ধি চলা পুরুষগুলো আজ যেমন স্ত্রীর স্বেচ্ছাচারিতার কারণে বন্দি থাকে, স্ত্রীর আত্মীয় ছাড়া নিজের কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার স্বাধীনতা তাদের থাকে না। আচ্ছা, তুমি কেন এমন বলো তো? নিজের ভালো পাগলে বোঝে, আর তুমি বোঝো না। সারা দিন তুমি বাড়িতে থাকো না, এদিকে এই বাইরের মেয়েটা এই বাড়িতে ঢোকার পর থেকে কি কি ঘটিয়ে চলেছে তাকে তুমি জানো? জানতে চাই না, কারণ খেলতে খেলতে খেলোয়াড় হওয়া ভালো, কিন্তু জানতে জানতে জানোয়ার হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তবুও স্বামী হিসেবে স্ত্রীর বক্তব্য শোনা তোর কর্তব্য খোকা। বলো বৌমা, আমার উপর তোমার কি কি অভিযোগ আছে তুমি বল। বলবো কি করে? আপনার ছেলে তো আমার কোনো কথাই শুনতে চাইছে না। বেশ, তবে আমি বলছি, শোন খোকা,
বৌমা তোর কাছে আমার নামে যে যে অভিযোগগুলো করতে চাইছে সেগুলো বলছে শোন। বাবা, মামনির প্রতি আমি কোনো কর্তব্য করতে পারিনি, তাই মামনির জন্য আমি দুটো ডিসিশন নিয়েছি। ফার্স্ট ডিসিশন, মহা ধুমধাম করে আমি মামনির বিয়ে দেব। আর সেকেন্ড ডিসিশন, আমার স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেক ভাগ আমি মামনির নামে লিখে দেব। এবার নিজের কানে শুনলে তো, তোমার বাবা তোমাকে ফাঁকি দেওয়ার জন্য তোলা তোলে কি চক্রান্ত শুরু করেছে। কোন ছেলে বাবার এই ডিসিশন মানতে পারে? ইম্পসিবল। অন্য কেউ মেনে নিলেও আমার পক্ষের কোনোটাই মেনে নেওয়া সম্ভব নয়। খোকা, এই তো এতদিনে তোমার সুবুদ্ধি হয়েছে। তোমার মতো বুদ্ধিমতী স্ত্রী যার পাশে আছে তার তো আমার সুবুদ্ধি হবে স্বাভাবিক, তাই না? শোনো বাবা, দিদির বিয়েতে তোমাকে কিন্তু একটা টাকা খরচ করতে দেব না। কি বললি? দিদির বিয়ের সমস্ত খরচ আমি একাই বহন করব বাবা। খোকা, আর একটা কথা, তোমার স্নেহ ভালোবাসার আশীর্বাদ আমার সবচেয়ে বড় সম্পদ বাবা। আর সেই অমূল্য সম্পদ যখন তুমি আমায় অকাতরে দান করেছো, তখন আর আমার কিছু চাই না বাবা। বরং আমি চাই তোমার সম্পত্তির অর্ধেক নয়, পুরোটাই তুমি দিদির নামে লিখে দাও। কে পাগলের মতো কথা বলছো? তোমার কি বুদ্ধি শুদ্ধি সব ক্ষয় হতে বসেছে নাকি? হয় নাই অহনা, এটা আমার বিবেক মনুষ্যত্বর পরিচয়। ও হ্যাঁ বাবা, একটা কথা বলতে ভুলে গেছি, আজ থেকে তুমি আর গাড়ি চালাবে না। আমি একটা ড্রাইভার ঠিক করেছি। আমার ডিউটি তাড়া আছে, তাই আমি তার সাথে মিট করতে পারছি না। তুমি বরং সবকিছু দেখে শুনে ঠিক করে নিও, আমি আসছি বাবা। আমিও তো মনে মনে এতদিন এটাই চেয়েছিলাম, কিন্তু কি আশ্চর্য, খোকা বোধহয় আমার মনের কথাটাই বুঝতে পেরেছে। হ্যাঁ, আপনার খোকা তো অন্তর্যামী, তাই আপনার অন্তরে না বলা কথাগুলো বুঝে নিতে পারি। অথচ আমি যে কি বলতে চাইছি সেটাই সে বুঝতে পারছে না। কি করে পারবে বৌমা? কারণ তুমি যে সাবজেক্টটা ওকে বোঝাতে চাইছো, ও তো সেই স্কুলের ধারে কাছেও কোনোদিন যায়নি। কি বললেন? খোকার জন্য আমার বড় গর্ব হয় বৌমা। ও যেমন পুলিশ অফিসার হয়ে বাইরের কোনো অশুভ শক্তির চাপে মাথা নত করেনি, তেমনি স্বামী হয়ে সংসারের কোনো অশুভ শক্তির চাপে নিজের সিদ্ধাটাকেও নত করেনি। শক্ত সিদ্ধারা কি নত করতে নেই বাবা, একেবারে ভেঙে ফেলতে হয়। তাহলে কোনোদিনও ওই সিদ্ধারা আর সোজা হয়ে উঠতে পারবে না, এবং আমি সেই ব্যবস্থাই করছি। শুধু তুমি কেন বৌমা, এ দেশের অধিকাংশ বৌমারাই তো সংসার ভাঙার খেলায় মত্ত। তারা স্বামীকে নিজের সম্পদ মনে করে আর শ্বশুর শাশুড়িকে মনে করে পোষা কুকুর। তাই তো সামান্যতম সুখের নেশায় অসহায় বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে তারা বৃদ্ধাশ্রমে পাঠাতেও কুণ্ঠিত হয় না। তাই তো আমি তোমাদের মতো বৌমাদের কাছে জানতে চাইছি, ওগো মায়েরা, যে সমস্ত অসহায় বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে তোমরা তোমাদের নিজেদের পথের কাঁটা মনে করে দূরে সরিয়ে রাখতে চাইছো, সেই অসহায় মানুষগুলো না থাকলে কোথায় পেতে তোমাদের স্বামী আর সংসার? এই দেখুন, আপনি আবার ও কারণে ধান ভাঙতে শিবের গীত গাইতে শুরু করলেন। আমি আপনাকে সংসার থেকে তাড়াতে চাইনি বাবা, আমি শুধু রাস্তার মেয়েটাকে। রাস্তার মেয়ে নয়, ও আমার মেয়ে, আমার রক্ত বইছে শরীরে। আমি বিশ্বাস করি না। তা যদি হতো তাহলে ও আপনার ছেলের পকেট থেকে মানিব্যাগটা চুরি করতে পারতো না। কি বললে? মামনি খোকার পকেট থেকে মানিব্যাগ চুরি করেছে? আরে ছি 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 ছি, আমি ভাইয়ের মানিব্যাগ চুরি করতে যাবো কেন বাবা? আমি তো ভাইয়ের সাথে চোর পুলিশ খেলছিলাম। চোর পুলিশ? হ্যাঁ জানো বাবা, হ্যাঁ? তোমার পুলিশ খোকা কিন্তু আমার কাছে হেরে গেছে। কখন যে আমি টুক করে ওর পকেট থেকে মানিব্যাগটা তুলে নিচ্ছি বুঝতেই পারেনি। ও মা, এই যে দেখতে পাকা পকেট মারার মতো কথা। ও সে আর বলতে, এমন যে কতবার কৌতূহল টুসের পকেট চাপাই। যা শালা, মুখ ফুসকে কি সব বলা হয়ে যাচ্ছিল। এসব তুই কি বলছিস মামনি? কি 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 কিছু না বাবা, কি 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 কিছু না। ভাই ফিরলে তার হাতে মানিব্যাগটা ফিরিয়ে দিয়ে বলবো, ভাই রে, তুই যত বড় পুলিশই হল না কেন, এই চোরের কাছে তুই না, মানে এই দিদির কাছে তুই আরে হিরো, পুলিশ হিরো। আপনি কি জানেন ও লুকা লুকা বিড়ি সিগারেট খায়? এই মরেছে, শালিয়াটাও দেখে ফেলেছে। এ আমি কি শুনলাম মামনি, তুই বিড়ি সিগারেট খাস? বেশ করেছি মামনি, বেশ করেছি। সবাই জানে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই এটা জেনেও তুমি খাও গেল। তাই তো আমিও খেয়ে দেখছিলাম ওটাতে আমার শরীরের কোনো ক্ষতি করে কিনা। না মামনি, না 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 না, ওইসব ছাই পাঁচ তুই একদম খাবি না। বাবা,
ও মামা, হ্যাঁ? তাহলে তুমি আমাকে কথা দাও বাবা যে ওই ছাই পাঁশ তুমি আর কখনো কোনোদিন খাবে না। তোর মাও ঠিক একই কথা বলতো। তার কথা রাখতে একটা সময় আমি সিগারেট খাওয়া ছেড়েও দিয়েছিলাম, কিন্তু সে আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার পর আরো যেন বেশি করে সিগারেটের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। তবে এই তো কিছু কথা দিচ্ছি মামনি, আর আমি কখনো সিগারেট স্পর্শই করব না। তো নাটক করে সিগারেট খাওয়ার ব্যাপারটা ম্যানেজ করে নিলে, কিন্তু মদ খাওয়ার ব্যাপারটা সামাল দেবে কি করে শুনি? মদ? হ্যাঁ, আপনাদের গুণবতী মেয়ে ডাবের মধ্যে লুকিয়ে মদ এনে খাচ্ছিল। আরে দূর, ওটা মদ কেন হবে? ওটা তো তারি। শালা, যেটা বলার কথা নয় সেটাই বলা হয়ে যাচ্ছে। তারি? এ মেয়ে তারিও খায়? ছি 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 ছি। এখনো সময় আছে বাবা এই মেয়েকে তাড়ানো। আমি হলপ করে বলতে পারি ওর শরীরে আপনার রক্ত থাকতে পারে না, কিছুতেই না। এ আমি কি শুনলাম মামনি? তুই তারি খেয়েছিস? কি করবো? সকাল থেকে পেটে আর বিড়ি তারি পড়েনি বলে পেটের কোনো খাবারই তারা হজম হতে চায় না। কি হলো? চুপ করে আছিস কেন? বল তুই তারি খেয়েছিস? না 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 বাবা, ওটা তাড়ি নয়, আসলে ডাবটা অনেকক্ষণ কাটা হয়ে পড়েছিল তো, তাই গেঁজে গিয়ে ওটা তাড়ি হয়ে গিয়েছে। Shut up! মানচিত্রী বস্তির এক অপরিচ্ছন্ন অশিক্ষিত পরিবেশে বড় হয়ে উঠেছিস, তাই তো জীবন দর্শনে কিছুটা ত্রুটি রয়ে গেছে। কিন্তু সেই ত্রুটি সংশোধন করে যদি এই ফ্যামিলির যোগ্য হয়ে উঠতে পারিস তো ভালো, নইলে অন্যদের মতো আমাকেও বলতে হতে পারে যে তুই আমার মেয়ে নস। বাবা বাবা, তাই বলো বাবা, আমার শরীরে তোমার রক্ত বইলেও আমি যে মূর্খ অশিক্ষিতা, তাই আমাকে তোমার মেয়ে বলে মেনে নিলে লোকে যে তোমাকে চিচি করবে বাবা। তাই তো তোমার সম্মান রক্ষা করতে তোমার মেয়ের পরিচয় মুছে ফেলে আমি চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা। আমি চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মামনি, তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমায় কোনোদিন ভুলবো না বাবা, আমি তোমায় কোনোদিন ভুলবো না। মামনি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি মামনি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো, চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো, এবার তোমায় দিতেই যে হয় যাবার অনুমতি। মামনি, বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি, বাবা খেয়াল রেখো তুমি তোমার। জাস্টে আমি ভুল করে কথাটা বলে ফেলেছি, তুই আমায় ক্ষমা কর মা। ওরে তুই আমায় ক্ষমা কর, আমায় তুই ক্ষমা কর। সালাম বাবু। আমায় তুই ক্ষমা কর, আমায় ক্ষমা কর মা, আমায় ক্ষমা কর, আমায় ক্ষমা কর। সালাম বাবু। কে? আমার নাম রাজাক, আমি ড্রাইভার আছি। অর্জুন স্যার গাড়ি চালাবার জন্য আমাকে এখানে আসতে বলেছিলেন। ও তুমি সেই ড্রাইভার? তুমি তুমি সেদিন পুলিশে যে আমার জিনিসপত্র। পুলিশ? ওরে বাবা, আমি পুলিশ হতে যাব কেন? আমি তো পুলিশের দিদি, তাই না বাবা? তুমি তো সেদিন আমার জিনিসপত্র ছিনতাই। ছিনতাই? এড়িয়ে তুমি একদম ভেবো না, আমি আমার পুলিশ ভাইকে বলে ওই ছিনতাইবাজকে পাকড়াও করাবো। তুই কি আগে থেকে ওকে চিনিস না কি রে মা? হ্যাঁ বাবা চিনি তো, কতবার যে ওর গাড়িতে চড়েছি তার কোনো ঠিক নেই। ও ভীষণ ভালো গাড়ি চালায় বাবা, একেবারে মাখনের মতো। তাই নাকি? তাহলে তার কোনো কথাই নেই। আমার মেয়ে যখন তোমায় চেনে তখন ওই ডিসিশন নেবে এই চাকরিটা তুমি পাবে কিনা। ও বাবা, আমি ডিসিশন নেবো? নিশ্চয়ই, তুই আমার প্রথম সন্তান, তাই এখন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তুই নিবি। শোনা বাবা। হ্যাঁ শোন মা, আমি কিছু জরুরি ঔষধ কিনতে বাজারে যাচ্ছি।
ও চাকরিটা ফাইনাল হয়ে গেলেই ওকে না হয় কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে। কি হলো? মানি ব্যাগটা কোথায় গেল? আমার মানি ব্যাগটা এই মরেছে। মানি ব্যাগটা আবার এক্ষুনি ধরে কানে পড়লো। মানি ব্যাগটা তো পকেটেই ছিল, কিন্তু গেল কোথায়? ও বাবা, কোথায় যাবে বাবা? হয়তো পকেটের ফুটো দিয়ে পড়ে গেছে নাকি? না রে মা, পকেটে সেরকম ফুটো নেই যে মানি ব্যাগটা পড়ে যাবে। হয়তো ফুটো হয়ে গেছে, আপনি খেয়ালই করেননি। তাই বলছিলাম বাবু একটু সাবধান থাকবেন, নাহলে কখন হয়তো দেখবেন এইটুকু ফুটো দিয়ে লক্ষিন্দরের বাসর ঘরের মতো আপনার সুখের ঘরেও কাল সব ঢুকে বসে আছে। তুমি তো বেশ মজার কথা বলতে পারো। হ্যাঁ শোন মা, আমি বাজারে যাচ্ছি, আমার মনে হয় মানি ব্যাগটা আমি নিতেই ভুলে গেছি। যা ভুলো মন আমার। আসি আসি রে মা, আসি। এই বেটা, বাবার পকেট মতো লজ্জা করো না? এটা তুমি দেখে নিয়েছো? আসলে পুরনো অভ্যাস তো, তাই মালকারি দেখলেই হাত চুল কোথায় থাকে, তাই এটা চেপে যার জন্য তোমাকে কত কি দিতে হবে। কিচ্ছু লাগবে না, তুমি শুধু আমার সেই হাতটাকে ফেরত দাও। আরে বাবা, সেটার কোথায় পাবে? হ্যাঁ, সেটার কোথায় পাবে? সেটাকে তো আমি গেট পাস বানিয়ে বাইপাস হয়ে এই সংসারের অন্দরমহলে ঢুকে পড়েছি। এই, তোমার লজ্জা করো না? একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে চুরি ছিনতাই পকেটমারি করতে? আরে ধুর বাগড়া, কে বলেছে? কে বলেছে আমি এবারের মেয়ে? ওরে সালা, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো শুধু গুরুদেবের হুকুমে এবারই নকল মেয়ে এসেছে ওই সালা সত্যম সরকারের। কি না বললে? কি সর্বনাশ! সকাল থেকে পেটে বিড়ি তাড়ি পড়েনি বলে পেটের সব গোপন কথা ভুর 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 করে বেরিয়ে পড়ছে। কি হলো? চুপ করেছো কেন? বলো বলো, কে ওই সত্যম সরকার? তুমি বা ওনার নকল মেয়ে সেজে বাড়িতে এসেছো কেন? এত কথা তোমার দরকার কি চাঁদু? বলে এত কথা তোমার দরকার কি? বলে বেশি মাতবরি করতে হলে না আমি আমার সবাইকে জানিয়ে দেবো যে তুমি সালা মুসলমান নয়, তোমার আসল নাম রাজা। নিশ্চয় করে বদলবে এই বাড়িতে ঢুকেছ। এরা তোমায় জানতে পারলে না, তোমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আর আমিও যদি তোমার আসল পরিচয় সবার সামনে বলে দিই, তখন তোমার এই নকল ভাই অর্জুন স্যার কিন্তু আসল পুলিশ অফিসার হয়ে তোমার মতো চিটিং বাজকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে যাবে। বলি তোমার মনে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? একটা গোপন কথা না হলে মুখ ফুসকে বেরিয়েই পড়েছে। তাহলে একটা অবলা অসহায় মেয়েকে তুমি কাঁদাবে? ইস্যুটা কথা কারা? ইস্যুটে বন্ধু আর মুরত নেই, শত্রুতে দেখা সত্য। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি বন্ধু হতে চাইলে আমার কোনো আপত্তি নেই। সত্যি তোমার বন্ধু হবে? নিশ্চয়ই। তবে একটা কথা বোঝো, আমরা দুজনেই কোনো না কোনো মতলবে এখানে এসেছি। কে যে কোন মতলবে এখানে এসেছি সেটা দুজনে জানা দরকার, তবেই তো আমরা কেউ একজন বিপদে বললে অন্যজন তাকে বাঁচাতে পারবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো বন্ধু। তাহলে এসো, তোমায় আমি চুপি চুপি বলি কে এবং কারা আমাকে এখানে নিয়ে এসেছে।